তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আম, প্রথমে আচ্ছা প্রবলেম। ভাইয়া আজকে তো রুটিনে ক্লাস নেই, এটা কিসের ক্লাস? আজকের ক্লাসটা হচ্ছে ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাসটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য, যারা পরীক্ষার্থী তাদের জন্য। পরীক্ষার্থী কারা? যারা সেকেন্ড ইয়ারে পড়ছে, সামনে ফাইনাল পরীক্ষা তাদের, মানে অর্থাৎ ওল্ড সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী। যারা ফার্স্ট ইয়ারে 7 কলেজে পড়ে, সামনে তাদের পরীক্ষা বিজনেসম্যান তাদের জন্য। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাস ম্যারাথন ক্লাস। এটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে যে ম্যারাথন ক্লাসটা আজকে 9টার পরে নিব, সেই ক্লাসটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, লগের জি। কিছু। আচ্ছা, আমি প্রবলেম সলভ থেকে আগে চ্যাপ্টারটা শুরু করি। তাহলে যেটা হবে যে অনেকে হয়তো গতকালকের ক্লাসটা করে নাই, তো আগে যদি আমি প্রবলেম সলভ করতে যাই আগের চ্যাপ্টারে, তাহলে এখানে আধা ঘন্টা সময় লাগবে, তাহলে তারা আবার বিরক্ত হয়ে যাবে। তো যার কারণে আমি আগে ক্লাসটা করাই, ক্লাস করানোর শেষে আমি আধা ঘন্টা সময় রাখবো, যার যার প্রবলেম আছে সেগুলো তখন সলভ করে নিবা, ঠিক আছে? ওকে। তো স্ট্রেট লাইন আজকে করাবো। স্ট্রেট লাইন ইকুয়েশন থেকে অঙ্ক যে আসবে এটা 100% শিওর থাকতে পারো যে এখান থেকে অঙ্ক মিস যাওয়ার কোনো সুযোগ নেই। 100% অঙ্ক ইনশাল্লাহ পরীক্ষায় থাকবেই। এখন কি টাইপের ভাইয়া অঙ্ক আরেকটা হবে? কোশ্চেন ছিল। বলো। আজকে তো আপনার গ্রুপে পোস্ট দেখলাম ম্যারাথন ক্লাস নাম্বার 4। হুম। বাকি তিনটা কি গ্রুপে দেওয়া আছে? ভেরি গুড কোশ্চেন। বাকি তিনটা তুমি কাহা খুঁজে পাবা, তাই তো? বাকি তিনটা যদি তোমার ক্লাস পেতে হয় তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম জানো? জি। কি নাম? বিবিএ ভিশন নামেই আছে একটা ভেরি ইউটিউব গুড। চ্যানেল। বিবিএ ভিশন নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা তুমি এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাইছো? জি। দেখা যায় স্ক্রিনে, দেখা যায় বিবিএ ভিশন হ্যাঁ, logo? দুইটা ক্লাস তো ইউটিউবে আছে। হ্যাঁ, ভেরি গুড। দুইটা ক্লাস আছে। তুমি এই বিবিএ ভিশন ইউটিউব চ্যানেলে যাবা। যাওয়ার পরে এই যে লাইভ নামে একটা অপশন আছে, এই যে লাইভ, তুমি যদি এই লাইভে চলে যাও। কি হলো? তুমি যদি লাইভ অপশনে চলে যাও, এই যে এখানে দেখবা বিজনেস ম্যাথ স্পেশাল ক্লাস 1, এই যে বিজনেস ম্যাথ স্পেশাল ক্লাস 2। তাহলে প্রথমটা হচ্ছে ক্লাস 1, পরেরটা হলো ক্লাস 2। ঠিক আছে, এখানে দুইটা আছে। আর একটা তুমি এই যে ভিডিওস এর মধ্যে, এই যে স্পেশাল ক্লাস 3 পাইছো। তিনটা ক্লাস, বুঝছো? তিনটা ক্লাস কোথায় পাবা? দুইটা ক্লাস পাবা লাইভের মধ্যে। দুইটা ক্লাস পাবা লাইভের মধ্যে, আর একটা পাবা এই যে ভিডিওস এর মধ্যে, 3 নাম্বার ক্লাসটা। তাহলে জি, এই পাইছি। ইউটিউব, এই ইউটিউব চ্যানেল থেকে, এখান থেকে করে নিবা। এখানে আমাদের অনেক ক্লাস আপলোড দেওয়া থাকে ফ্রি ক্লাস হিসাবে। তুমি দেখবে যে আমাদের ক্লাসগুলো আম, প্রচুর স্টুডেন্ট দেখে। হ্যাঁ, আমাদের যদি উপরে আমাদের টিচার্স প্যানেল, আমাদের আজিমপুর ব্রাঞ্চে যারা যারা ক্লাস নেয়, আজিমপুর ব্রাঞ্চের টিচার্স প্যানেল, সব ব্রাঞ্চের টিচার্স প্যানেল তো দেওয়া সম্ভব হয়নি, শুধু আজিমপুরেরটা দিয়েছে। আমাদের এখানে দেখবা যে এই যে যেমন এই ভিডিওটা, এই যে 3,70,000 ভিউ, এই ভিডিওটা 2,88,000। প্রচুর স্টুডেন্ট দেখে এটা, 1,33,000। প্রচুর স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে। তো তুমি চাইলেও এখানে কিছু ভিডিও এখান থেকে দেখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল অনেক আপডেট করা হয়েছে। তুমি দেখবে যে এখন আমাদের পোস্টগুলো খুব গোছানো ওয়েতে দেওয়া হয়। আমাদের যেই আম, তোমার হচ্ছে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো খুব গোছানো ওয়েতে এখন দেওয়া হয়। লেকচার শিটের আপডেট কাজ চলতেছে, মানে সবকিছু দিক থেকে আমরা চেষ্টা করছি যে বিভিউশনকে আরো কিভাবে বেস্ট করা যায়। সেক্ষেত্রে তোমাদের হেল্প তো অবশ্যই লাগবে, তোমরাও সাজেস্ট করবা যে ভাইয়া এই জায়গাটায় আরেকটু কাজ করা যেতে পারে। আমরা সেটা, এবং বিবিএ ভিশন ইন্টারমিডিয়েট চালু করছে এই 15 তারিখ থেকে। তো এখানেও তোমাদের হেল্প লাগবে, পরিচিত যারা আছে তোমরা তাদেরকে রেফার করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ বিবিএ ভিশন একদিন আহ, মানে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবে ইনশাল্লাহ, তোমাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ, এবং সহযোগিতা নিয়ে। তো চলো আমরা আজকে শুরু করি। আমি প্রথমে এই চ্যাপ্টারে স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, এই চ্যাপ্টারে কি ধরনের ম্যাথ তোমার পরীক্ষায় আসবে সেই ম্যাথগুলো আগে আমি বাছাই করে করাই দিব, যে কোনগুলো পরীক্ষায় আসবে। এখানে কয়েকটা ক্যাটাগরির ম্যাথ আছে। একটা আছে হচ্ছে প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার রিলেটেড। প্যারালাল এবং পারপেন্ডিকুলার রিলেটেড। তাহলে প্যারালাল আর পারপেন্ডিকুলার রিলেটেড অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এটা হলো একটা ক্যাটাগরি। আরো ক্যাটাগরি আছে, আমি দেখাচ্ছি। এর পরের ক্যাটাগরিটা আছে হলো এই যে ইকুয়েশন পাসিং থ্রু দ্য অরিজিন। ইকুয়েশন পাসিং থ্রু দ্য অরিজিন, এই রিলেটেড, এই ক্যাটাগরি রিলেটেড ম্যাথ আসতে পারে।
3 নাম্বার আছে স্লপ অ্যান্ড ইন্টারসেপ্ট। এই ক্যাটাগরি রিলেটেড ম্যাথ পরীক্ষা আসতে পারে। আর আসতে পারে হলো আর একটা ক্যাটাগরি, এই যে প্রবলেম ইউনিট স্টেট লাইন, এই যে বিজনেস প্রবলেম ইউনিট স্টেট লাইন, এই রিলেটেড ম্যাথ। স্যার আরেকবার বলবেন? বুঝি নাই, আবার বলো। আরেকবার বলবেন, ক্যাটাগরি গুলো শুনতে পাই নাই। ও, ক্যাটাগরি শুনতে পাও নাই, আচ্ছা বলে দিচ্ছি। তাহলে এটা হলো একটা ক্যাটাগরি যে বিজনেস প্রবলেম ইউনিট স্টেট লাইন, এটা একটা ক্যাটাগরি বিজনেস প্রবলেম। এই বিজনেস প্রবলেম রিলেটেড একটা ক্যাটাগরি। এরপরে আমরা আর একটা ক্যাটাগরি শিখেছি হলো স্লপ অ্যান্ড ইন্টারসেপ্টস। স্লপ মানে হচ্ছে ঢাল, স্লপ অ্যান্ড ইন্টারসেপ্টস এই রিলেটেড একটা ক্যাটাগরি। এখান থেকে একটা আসবে ইকুয়েশন পাসিং থ্রু দা অরিজিন, এটা একটা ক্যাটাগরি। ইকুয়েশন পাসিং থ্রু দা অরিজিন, অরিজিন মানে মূল বিন্দু। আর আর একটা ক্যাটাগরি বলেছি শুরুতে যেটা দেওয়া আছে, এইটা একটা ক্যাটাগরি। এটা হলো প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার। প্যারালাল মানে কি? সমান্তরাল। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। সমান্তরাল লম্ব রিলেটেড। এখন ভাইয়া পরীক্ষায় কোনটা আসবে, আমাদের পরীক্ষায় কোনটা আসবে এটাই তো জানতে চাও, যে পরীক্ষায় কোনটা আসবে। তো যেটা যেটা এখন করাবো এটা ইনশাল্লাহ পরীক্ষায় আসবে, এর বাইরে আসার সুযোগ নাই। কারণ দীর্ঘদিন ধরে এই রিলেটেড ম্যাথই পরীক্ষায় আসতেছে তোমাদের। এই যে 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা এই রিলেটেড অঙ্ক পরীক্ষায় ধরেই নাও যে চলে এসেছে ইনশাল্লাহ। তুমি এটা ধরেই নাও যে পরীক্ষায় এই রিলেটেড অঙ্ক একটা চলে এসেছে। তাহলে আমাদের এখন ভালো করে শিখতে হবে এই রিলেটেড অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো যেহেতু ইকুয়েশন চ্যাপ্টার, এখানে কয়েকটা সূত্র আমাদেরকে শিখতে হবে, কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, কয়েকটা বেসিক আমাদের প্রয়োজন। তো যে কয়টা বেসিক লাগবে আমি একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু লিখে নিবা। লিখে নিলে মনে থাকবে, যারা পারো না তাদের জন্য লেখা বাধ্যতামূলক, আর যারা পারো তারা না লিখলেও চলবে, তারা জাস্ট রিভাইজ করে নাও। আচ্ছা, জুমে দেখছি অনেকেই জয়েন করেছো, অনেক বাড়তেছে দেখি জুমের সংখ্যা। তোমরা ফেসবুক লাইভে চলে যাও, হ্যাঁ। ম্যাক্সিমাম যারা দু একজন আসো কোশ্চেন করবা, তারা ছাড়া বাকিরা ফেসবুক লাইভে চলে যাও, ওখান থেকে সরাসরি ক্লাসগুলো করো, হ্যাঁ। ওকে। তো যেটা বলছিলাম যে কিছু বেসিক লাগবে এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে। যেমন কয়েকটা জিনিস আমি একটু বলে দিই। একটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক যখন আসবে, পরীক্ষার কোশ্চেনের মধ্যে যখন থাকবে ইউনিট, তারপরে যদি থাকে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইউনিট ইনভেস্টমেন্ট, এরপরে প্রোডাকশন, ইয়ার, এগুলোকে আমাদের এক্স ধরতে হবে। তাহলে আমরা বলছি ইউনিট, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, ইয়ার, এগুলোকে কি ধরতে হবে? এক্স ধরতে হবে সবসময় এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে। অঙ্কে যদি ইউনিট থাকে আমরা সেটাকে এক্স ধরবো, অন্য কিছু ধরতে পারবো না। এক্স, ইনভেস্টমেন্ট থাকলে এক্স, প্রোডাকশন থাকলে এক্স, ইয়ার থাকলে এক্স। আর যদি অঙ্কের মধ্যে থাকে কস্ট, এরপরে যদি থাকে রেভিনিউ, রিটার্ন, এগুলোকে আমরা ধরবো ওয়াই। তাহলে ইউনিট, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, ইয়ার, এগুলোকে আমরা সবসময় এই অঙ্কে এক্স ধরবো। আর কস্ট, রেভিনিউ, রিটার্ন, এগুলোকে এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে আমরা ওয়াই ধরবো। তাহলে এটা একদম মুখস্থ করতে হবে, নাহলে তো অঙ্ক পারবা না। এরপরে একটা সমীকরণ তোমাকে জানতে হবে। সমীকরণটা হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এই সমীকরণটা তোমাকে জানতে হবে, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখন আসি ভাইয়া, এটা কি সমীকরণ? এটা আমাদের কাজ কি? এটাকে বলা হয় ব্যয় সমীকরণ। না লিখলে ভুলে যাবা। এটাকে বলা হয় ব্যয় সমীকরণ। ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এই ওয়াই মানে হচ্ছে ব্যয়, ওয়াই মানে হচ্ছে ব্যয়। তো ওয়াই মানে যদি ব্যয় হয়, আমরা এখানে ছোট করে লিখে দিতে পারি, ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট। ব্যয় মানে হলো টোটাল কস্ট, টোটাল কস্ট মানে ব্যয়।
তো টোটাল কস্ট, কস্ট হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। তো সি মানে হচ্ছে ফিক্সড কস্ট, সি মানে হলো ফিক্সড কস্ট, আর এমএক্স মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট। সি মানে হচ্ছে ফিক্সড কস্ট, এমএক্স মানে ভেরিয়েবল কস্ট। তাহলে আবার একটু মাথায় রাখো, ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট, এমএক্স মানে, তাহলে টোটাল কস্ট দুই ধরনের, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। এমএক্স মানে ভেরিয়েবল, এমএক্স মানে ভেরিয়েবল, আর সি মানে ফিক্সড। মুখস্থ করে ফেলতে হবে যে কোনটা ফিক্সড আর কোনটা ভেরিয়েবল। এবার আসি, শুধু যদি এম বলে, যে এম মানে কি, এম মানে হচ্ছে মার্জিনাল কস্ট, এটাও মনে রাখতে হবে তোমাকে। এম মানে হলো মার্জিনাল কস্ট। আর একটা নাম আছে স্লপ, মার্জিনাল কস্ট বা স্লপ। স্লপ মানে হচ্ছে ঢাল, আর মার্জিনাল কস্ট মানে হলো অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করতে গেলে যে খরচ হয় তাকে বলে মার্জিনাল কস্ট। যেমন ধরো, আমি এই বছর 20টা পণ্য উৎপাদন করব, 20টার বাইরে আমি যদি একটাও বেশি উৎপাদন করি, ওই একটা বেশি উৎপাদনের জন্য আমার যে খরচটা হয় ওইটাকে বলছি মার্জিনাল কস্ট। তাহলে কি কি আমরা শিখলাম এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে? ইউনিট, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, ইয়ার, এগুলো থাকলে আমি এক্স ধরবো, আর কস্ট, রেভিনিউ, রিটার্ন, এগুলো থাকলে আমরা ওয়াই ধরে নিব। আর একটা সমীকরণ আমরা শিখলাম, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটাকে বলে ব্যয় সমীকরণ। এম এক্স মানে ভেরিয়েবল কস্ট আর সি মানে হলো ফিক্সড কস্ট। আর শুধু যদি এম বলি এটাকে বলে মার্জিনাল কস্ট বা স্লপ। আচ্ছা, ও স্লপকে এম দ্বারা প্রকাশ করা হয়, স্লপকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর একটা সূত্র শিখবো, সূত্র শিখে আমরা অঙ্কে চলে যাব। সূত্রটা হচ্ছে এরকম, লিখে দিচ্ছি। আচ্ছা স্যার, স্ট্রেট লাইন থেকে এই ক্যাটাগরির একটা ম্যাথ তো আসবেই, আসবে না? হ্যাঁ, আসবেই। দেখো, এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে, এটাকে বলে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপের সূত্র। লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপের সূত্র এটা। পরীক্ষায় ডিরেক্ট বলা থাকবে যে লিনিয়ার ইকুয়েশন বের করো বা লিনিয়ার রিলেশনশিপ বের করো, অঙ্কে একদম ডিরেক্ট বলা থাকবে। যখনই বলা থাকবে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ, তখন আমার এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সূত্র দিয়ে আমাদেরকে অঙ্ক শিখতে হবে। যখনই বলবে যে লিনিয়ার ইকুয়েশন করো বা রিলেশনশিপ করো, তখনই এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? এখন আসো, অঙ্কে কি দেওয়া থাকবে। আমরা যদি 16 নম্বর অঙ্কের দিকে তাকাই, the total cost y for x unit of the certain product consists of fixed cost and the variable cost to the number of unit produced. It is known that total cost is টাকা 1200 for 100 ইউনিট and টাকা 2700 for 400 ইউনিট.
তোমাকে পিক করতে হবে এখানে যে ইউনিটটা আছে আর এখানে যে কস্ট আছে, এই দুইটা জিনিস। কারণ আমরা আমাদের রুলসের মধ্যে শিখেছি, অঙ্কে যদি ইউনিট থাকে আর কস্ট থাকে, ইউনিট থাকলে তাকে এক্স ধরতে হয় আর কস্ট থাকলে তাকে ওয়াই ধরতে হয়। তাহলে এই দুইটা জিনিস আমাকে পিক করতে হবে। প্রশ্ন করেছো এটা ভাইয়া কোন চ্যাপ্টার? এটা স্ট্রেট লাইন বা লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টার। তাহলে ইউনিটকে আমরা ধরবো এক্স আর কস্টকে ধরবো ওয়াই। একটু আগেই শিখেছি ইউনিটকে ধরবো এক্স, কস্টকে ধরবো ওয়াই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে 100 ইউনিট আর একটা হলো 400 ইউনিট। তো ইউনিটকে আমরা যদি এক্স ধরি তাহলে এইটাও হচ্ছে আমাদের জন্য একটা এক্স এর মান, আবার এইটাও হলো আমাদের জন্য একটা এক্স এর মান। যেহেতু দুইটা এক্স আছে আমরা প্রথমটাকে x1 আর পরেরটাকে x2 লিখতে পারি। আর কস্টকে আমরা ওয়াই ধরবো, তো কস্ট এখানে দুইটা আছে, একটা হলো 1200, এটা হলো আমরা ওয়াই ধরতে পারি। আর একটা কস্ট আছে 2700, এটাকে আমরা ওয়াই ধরতে পারি। তো ওয়াই আমাদের দুইটা হয়ে গেছে, আমরা প্রথমটাকে y1 আর পরেরটাকে y2 ধরতে পারি। তাহলে দুইটা এক্স, দুইটা ওয়াই। এখন আমাদের যে কাজ আছে, আমরা লেট মনে করি দিয়ে অঙ্ক শুরু করব। মনে করি ইউনিট সমান এক্স আর কস্ট সমান ওয়াই, এটা আমাদের শুরুতে ধরে নিতে হবে। কারণ কি? কারণ আমরা বলেছি যে এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে ইউনিটকে তুমি এক্স ধরবা, কস্টকে তুমি ওয়াই ধরবা। তাহলে ইউনিট সমান এক্স, কস্ট সমান ওয়াই, এটা আমরা ধরে নিব। এবার হেয়ার দিয়ে মানগুলো লিখে নিব। x1 কত? x1 100, x2 কত? x2 হলো 400, y1 কত? 1200, y2 কত? 2700, মানগুলো লিখে নিব। এবার আমরা সূত্র করব, কারণ আমাদের অঙ্কের মধ্যে কি চাইছে জানো? এই যে 1 নম্বরে বলেছে ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এই যে লিনিয়ার রিলেশনশিপ চাইছে, তো লিনিয়ার রিলেশনশিপ চাইলে আমি রিলেশনশিপের যে সূত্রটা শিখলাম মাত্র, এই সূত্রটা দিব। এই যে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এই যে সূত্রটা বসাইছি। এখন সূত্র অনুযায়ী মান বসাইতে হবে। কিভাবে মান বসাবো? ভাইয়া এক্স এর তো কোনো মান নাই, এক্স এর মান বসাইতে হবে না, এক্স এর জায়গায় এক্সই বসাও। কিন্তু x1 এর তো মান আছে, x1 এর মান বসাও। নিচে x1 এর মান, x2 এর মান, এই পাশে y এর কোনো মান নাই, y এর জায়গায় y বসবে। বাকি মানগুলো বসাও। এরপরে যদি আমি 3 নম্বর লাইনে ক্যালকুলেশন করতে যাই, নিচে দেখো 100 থেকে 400 যদি আমি বিয়োগ করি তাহলে -300, আর এই পাশে 1200 থেকে 2700 যদি বিয়োগ করি তাহলে আসে -1500। দুই পাশ থেকে আমি চাইলে কি মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারি না? এই যে শূন্য শূন্য দুইটা শূন্য, এই যে শূন্য দুইটা শূন্য বাদ দিতে পারি না? তাহলে 3 থাকে আর জি ভাইয়া। 15 থাকে। 3 আর 15 তো ছোট করা যায়, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 1, আর এখানে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 5। যত ছোট করা যায়, ছোট করলে ক্যালকুলেশন করা সুবিধা হবে, যত ছোট করা যায়। এবার চাইলে আমি আড়াআড়ি গুণ করতে পারি না? 5 দিয়ে আমি আড়াআড়ি গুণ করি তাহলে 5x -500। এবার 1 দিয়ে আড়াআড়ি গুণ করো, 1 এর সাথে যাই গুণ করো তাই হবে, তাহলে y -1200। এবার 1200টাকে আমি কি করলাম, সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে প্লাস করে দিলাম। তাহলে 1200 থেকে 500 বিয়োগ করলে 700। তাহলে ওয়াই সমান সমান 5x + 700। এটা হলো আমার সমীকরণ। উত্তর কিন্তু এরকম আসবে না যে 1000, 1500 বা 200, 500 বা -20, এরকম উত্তর না, সমীকরণ উত্তর। কারণ আমাকে বলেছে লিনিয়ার রিলেশনশিপ বা ইকুয়েশন, তো আমাকে একটা সমীকরণ আকারে উত্তর বের করতে হবে। ওয়াই সমান সমান 5x + 700, আমার এরকম সমীকরণ আকারে উত্তর আসবে। বুঝতে পেরেছি এটা? ভাইয়া উত্তরটা কিরকম আসবে বলছেন যে একটু আবার বলেন তো। সমীকরণ, এই যে একটা সমীকরণ আকারে আসছে। তাহলে সবাই একটু কমেন্টস করে জানাও তো যে এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টস করি, কমেন্টস করে একটু জানাই যে বুঝতে পেরেছো কিনা। স্যার এখানে সমীকরণে একটা প্রবলেম আছে। বলো। স্যার মানে এই পিডিএফ এর অনেক ম্যাথে দেখছি যে ওয়াইটাকে বাম সাইডে নিয়ে এসে ওই ডান সাইডে হচ্ছে জিরো রাখে, মানে এখানে y = mx + c আকারে ইকুয়েশনটা রাখছে না। তো হুম। অনেক জায়গায় হচ্ছে নর্মাল ইকুয়েশনের মতো রাখে, তো আমরা কি y = mx + c আকারে রাখবো নাকি নর্মাল ইকুয়েশন রাখবো এই লিনিয়ার ইকুয়েশনের ম্যাথ গুলাতে? আমরা ওয়াই সমান mx + c আকারে রেখে দিব, এইভাবেই রাখবো। আচ্ছা স্যার। ভাইয়া আচ্ছা এখানে ভাইয়া, ওয়াই সমান mx + c যে সমীকরণটা দেখাইছেন সূত্র একটা, এটা কি কোনো জায়গায় ইউজ করছে?
আমরা যে নিতে হবে। সমীকরণটা বের করেছি, এই সমীকরণটা দেখতে কিন্তু ওই ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি যে লিখেছিলাম ওইটার মতো হয়েছে, দেখো। হ্যাঁ, ওয়াই সমান সমান, আচ্ছা এখন যদি আমি আমি তোমাকে যদি প্রশ্ন করি এখানে এম এক্স কোনটা, কি বলবা তুমি? 5x, 5x। আর যদি বলি এখানে সি কোনটা? 700, 700, 700। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমাদের অঙ্কে ফিক্সড কস্ট কত, তাহলে তুমি কি বলবা? ফিক্সড হচ্ছে 700 সিটার। 700। ফিক্সড কস্ট হচ্ছে 700, ভেরি গুড। যদি প্রশ্ন করি ফিক্সড কস্ট কত, আর যদি বলি ভেরিয়েবল কস্ট কত, কি বলবা? 5x, 5x। 5x। ওকে, ভেরি গুড। আর যদি বলি অঙ্কে স্লপ কত, স্লপ? 5। শুধু 5। শুধু 5। স্লপ হচ্ছে শুধু 5, 5। এম এর মানটা। এম হচ্ছে 5, তাহলে হ্যাঁ, স্লপ হচ্ছে শুধু 5। ভেরি গুড। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটাই চলে যাব, পরের রিকোয়ারমেন্টে। ভাইয়া, 2 নাম্বার বলো। আহ, বলছি যে এই চ্যাপ্টার থেকে যদি এই টাইপের মানে এই ম্যাথটার মতো অঙ্ক না আসে, তাহলে আর কোন টাইপের মতো অঙ্ক আসতে পারে, অন্য ওটাই আমরা কোন যাব টাইপ? একটু পরে, এই টাইপ শেষ করে আমরা ওই টাইপেও যাব। যা যা আসতে ওকে। পারে সবগুলোই পাবা ক্লাসে, হ্যাঁ। ফাইন্ড দ্য স্লপ, মাত্রই বললাম। বলছে স্লপ কত, অ্যান্ড হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, এবং এটা কি ইন্ডিকেট করে, স্লপ কত হবে আর এটা কি ইন্ডিকেট করে। তো স্লপ তো আমি জানি যে ভাই কত হবে, 5 হবে, তাই না? 5। তো জানি না 5 হবে, কিন্তু একটা জি সূত্র ভাইয়া। দিয়ে করেছে এখানে। স্লপের একটা সূত্র আছে, সমীকরণ থেকে স্লপ বের করার সূত্র। আবার বলছি, এটা হলো সমীকরণ থেকে স্লপ বের করার সূত্র, y1 - y2 ডিভাইডেড x1 - x2। তো y1 এর মানও জানি, y2 এর মান, x1 x2 সব মান জানি। ক্যালকুলেশন করে দেখো লাস্টে 5ই আসে। আমরা জানি 5, তারপরও অভিনয় করে দেখাইলাম। এই অভিনয় না করলে আবার মার্কস ভাইয়া দিবে না। এটা ডিরেক্টলি 5 বসানো যাবে না? ডিরেক্টলি আগে তাহলে বলতে হবে যে হেয়ার সমীকরণ এত, তারপরে লিখতে হবে যে স্লপ এম সমান সমান 5, এভাবে লিখে দিতে পারো। বাট আবার তুমি রিকোয়ারমেন্টে আলাদা করে সূত্র করেও বসাইতে পারো, ইচ্ছা। দুইভাবেই করা যায়। হ্যাঁ, স্লপের সূত্রটা যদি কি লিখছেন ভাইয়া এটা? এভাবে সমীকরণ দিয়ে মানে সূত্র বসায় করি তাহলে ডিরেক্টলি 5 লিখে অ্যান্সার লিখে দিলে হবে না? হবে, যে কোনো ভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। মেইন জিনিস হচ্ছে তুমি বুঝছো কিনা যে এখানে স্লপ হচ্ছে 5, তাহলে সূত্র করেও করা যাবে, আবার এভাবেও করা যাবে। এখন কোনো অঙ্কে, আচ্ছা এই অঙ্কটায় যদি 1 নাম্বার রিকোয়ারমেন্ট না থাকতো, তাহলে তুমি স্লপ কিভাবে বের করতে? y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, তখন তখন এই তুমি সূত্রটা করে। তখন তো তুমি এই সূত্রটা করতে হইতো। তখন তোমাকে এই সূত্র করেই বের করতে হবে। যদি 1 নাম্বার রিকোয়ারমেন্ট না থাকতো, তখন সূত্র করে বের করতে হইতো না। তখন এই স্লপ, হ্যাঁ, আমি এখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট করেছি বলে বুঝতে পারছি যে স্লপ 5 হবে। কিন্তু যদি 1 নাম্বার না করতাম, তাহলে কিন্তু আমাকে এই সূত্র করেই বের করতে হইতো, তাই না? ভাইয়া, ওই রাইজ এন্ড রান ওটা কি, এটা কেন লিখছেন? রাইজ, ও, ওটা দরকার নাই, হ্যাঁ, এটা লেখার দরকার নেই, ডিরেক্ট। ভাইয়া স্টপ বললে তাহলে আমরা এই সূত্রটাই করব না, হ্যাঁ, স্লপ বললে চোখ শুধু বন্ধ করে অর্ধেকটা। এই সূত্র বসা দিবা, ঠিক আছে। এটাই যেন আসে। স্যার স্লপ নিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে। বলো বললে ভালো। কি প্রশ্ন। স্যার স্লোপ স্লপ হচ্ছে বের করার কি আরো একটা সূত্র আছে? এই পিডিএফ থেকেই পাইছি, যখন হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকে স্লোপ বের করতে বলে তখন হচ্ছে সূত্র ইউজ হয় মাইনাস কো এফিসিয়েন্ট এক্স ডিভাইডেড বাই কো এফিসিয়েন্ট ওয়াই। এটা কি হুম স্লোপের আরেকটা সূত্র? হুম 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 হুম, ভেরি গুড। ওইটা হচ্ছে আর একটা সূত্র, মাইনাস এটা টু। যদি একটু বুঝাই দিতেন। এখন এইখানে x1 এর মান আছে, x2 এর মান আছে, y1 এর মান আছে, y2 এর মান আছে। কিভাবে বুঝলাম? অঙ্কে দুইটা কস্ট আর দুইটা ইউনিট দেওয়া আছে, দুইটা কস্ট দুইটা ইউনিট। কিন্তু কোন অঙ্কে যদি এরকম থাকে যে 2x + 5y + 7 সমান সমান 0, তোমাকে এরকম একটা সমীকরণ অঙ্কে দেওয়া আছে, দিয়ে বলেছে যে স্লপ বের করো। তাহলে এইখানে x1 x2 y1 y2 কি আছে এই সমীকরণের না, মধ্যে? তাহলে তোমাকে এরকম একটা সমীকরণ ধরাই দিয়ে যদি বলে যে এখান থেকে স্লপ বের করো, তাহলে কি তুমি এই সূত্র দিয়ে হবে স্লপ বের করা? y1 y2 না, x1 x2 হবে না। তাহলে তখন তোমাকে স্লপ বের করার নতুন আর একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা হচ্ছে
উপরে মাইনাস, উপরে কি ছিল যেন সূত্রটা? কোএফিসিয়েন্ট এক্স। হ্যাঁ, উপরে হচ্ছে এক্স এর সহগ, আর নিচে হলো কি? উপরে মাইনাস না উপরে, না মাইনাসটা কোথায়, উপরে না নিচে? স্যার উপরে। উপরে। তাহলে উপরে হচ্ছে মাইনাস এক্স এর সহগ, আর নিচে হলো ওয়াই এর সহগ। মানে বিষয়টা এরকম যে এক্স এর সহগ কোনটা, এক্স এর সাথে যেটা থাকে, তার মানে 2। তার উপরে হবে 2, আর ওই যে সূত্রের একটা মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাসটা আগে দিতে হবে। এবার নিচে হলো ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত, 5, তাহলে নিচে হবে 5। তার মানে হলো এই সমীকরণের স্লপ এম হচ্ছে -2/5। এটা হলো সমীকরণ থেকে স্লপ বের করা, একটা সমীকরণ থেকে স্লপ বের করার নিয়ম। অঙ্কে যদি একটা সমীকরণ থাকে, সেখান থেকে স্লপ বের করার নিয়ম। আর অঙ্কে যদি সমীকরণ না থেকে x1 x2 y1 y2 থাকে, তখন আমাকে এই সূত্র y1 - y2 / x1 - এই সূত্র। তার মানে দুইটা আলাদা সূত্র, একটা হচ্ছে সমীকরণ থাকলে এক সূত্র, আর সমীকরণ না থেকে যদি x1 x2 y1 y2 থাকে তাহলে আর একটা সূত্র। বুঝতে পেরেছো? স্যার সমীকরণের সূত্রটা কি ওইটা -x/y টা? হ্যাঁ, মাইনাস, -x/y না, মাইনাস ওই যে কো ইফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড কো ইফিসিয়েন্ট অফ ওয়াই। এই কো ইফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, উপরে হলো -x এর সহগ, আর নিচে হলো ওয়াই এর সহগ, এটা হলো সূত্র। তাহলে স্যার দুইটার উত্তর তো মিললো না। দুইটা কি এক জিনিস নাকি, দুইটার উত্তর মিলবে? দুইটা কি একই অঙ্ক নাকি? না, দুইটা কি সেম অঙ্ক? স্যার দুইটাতে তো স্লোপ বলছে না বের করতে। তা এই যে এখানে যে এখানে সমীকরণটা দিছি, আলাদা একটা ইয়া। এই সমীকরণটা তো আলাদা করে লিখছি, এটা কি অঙ্কের সমীকরণ নাকি? এটা বানাই বানাই লিখছি এই সমীকরণটা। আচ্ছা, অঙ্কেরটা দিয়ে করে দেখাচ্ছি। যে দেখো, অঙ্কেরটা করে দেখাচ্ছি। এই যে যে সমীকরণটা আছে না, এটা স্লপ কত বেরোইছে, 5 না? চলো দেখি ফাইভ। 5 5 আসে কিনা, আমরা একটু টেস্ট করে দেখি। y = 5x প্লাস 700। আমি যদি চাই y - 5x - 700 = 0 লিখতে পারি? লেখা যায়, বলো? জি স্যার। জি স্যার। এটা যদি লেখা যায়, আচ্ছা এবার আমি যদি এই সমীকরণ থেকে স্লপ বের করতে চাই, তাহলে সূত্র কি হবে? -x এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, এটাই তো? জি ভাইয়া। তা বলো, এই যে আগে মাইনাস দিলাম, এবার বলো এক্স এর সহগ কত? 5 5 ওই -5। -5। -5। এক্স এর সহগ হচ্ছে -5, আর ওয়াই এর সহগ কত? 1। 1। 1। মানে 1। তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, 5/1। 5/1 মানে কি? নিচে 1 এর 5। কোনো ভ্যালু আছে? নো 5। স্যার। হইছে? বলো। জি স্যার। বুঝছো? হয়েছে স্যার। জি। হুম। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, আশা করছি এই ভাইয়া প্রবলেম সলভিং ভাইয়া হবে। আপনি এই ম্যারাথন ক্লাসের পিডিএফ গুলা কোথায় দেন? আমি তো পাই পিডিএফ না এখনো একটাও। দেই নাই, একটাও দেই নাই, একসাথে সব চ্যাপ্টার মিক্সড করে দেব একসাথে, এই জন্য দেই নাই। একটু রেডি করতে প্রবলেম হচ্ছে, কারণ আমার তো অরিজিনাল যে ফাইল, ওয়ার্ড ফাইল, এটাই খুঁজে পাচ্ছি না। সবগুলো পিডিএফ, তাই পিডিএফ মিক্সড করাটা টাফ হয়ে যাচ্ছে। ওয়ার্ড ফাইলগুলা খুঁজে পাচ্ছি না দেখে, তো আশা করছি খুব দ্রুত একসাথে কম্বাইন করে একটা শিট দিব, শুধু রিভিশন দিবা আর কিছু না। শুধু রিভিশন দিলেই হবে, অঙ্ক তো করাই দিচ্ছি, জাস্ট রিভিশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এটা পরীক্ষার আগে দিবেন না? পরীক্ষার আগে পাবা, হ্যাঁ পরীক্ষার আগে দিয়ে দিব, জাস্ট রিভিশন করবা, আর অঙ্ক তো করাই দিচ্ছি। তো চলো পরে, আচ্ছা এখানে এই রিকোয়ারমেন্টে কিন্তু আরেকটু কাজ বাকি আছে। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এই যে স্লপ তো আমরা বের করলাম, এটা কি কি নির্দেশ করে? তো স্লপের আর একটা নাম বলেছিলাম মার্জিনাল কস্ট, আর মার্জিনাল কস্টের সংজ্ঞা বলেছিলাম যে অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করতে গেলে যে খরচ হয় ওইটাকে স্লপ বলে, ওইটাকে মার্জিনাল কস্ট বলে। এখানে তাই লিখেছি যে হেয়ার দ্য স্লপ m = 5 ইন্ডিকেটস দ্যাট
টাকা পাস ইজ অ্যাডেড টু টোটাল কস্ট, মানে 5 টাকা টোটাল কস্টের থেকে 5 টাকা বেশি লাগে ফর এভরি অ্যাডিশনাল 1 ইউনিট প্রডিউসড। অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গেলে টোটাল কস্টের সাথে আরো 5 টাকা বেশি লাগে। তো এইটাই আমি যেটা বলেছিলাম ওইটাই ইংরেজিতে লেখা আর কি এখানে, যে অতিরিক্ত 1 একক পণ্য উৎপাদন করতে গেলে আমার টোটাল কস্ট 5 টাকা বেড়ে যায়। কমেন্টসটা দিয়ে দিতে হবে। 3 নম্বরে আমাদের চাইছে ইফ দ্য সেলিং প্রাইস 60 টাকা পার ইউনিট, যদি বিক্রয় মূল্য 7 টাকা পার ইউনিট হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট মাস্ট বি প্রডিউসড। তাহলে বলছে যে যদি সেলিং প্রাইস 7 টাকা প্রতি ইউনিট হয়, দ্যাট মাস্ট বি প্রডিউসড কত ইউনিট উৎপাদন করতে হবে। যদি সেলিং প্রাইস প্রতি ইউনিট 7 টাকা হয় তাহলে কত ইউনিট উৎপাদন করতে হবে। এ নাম্বারে বলছে দেয়ার ইজ নাইদার প্রফিট নর লস, যেখানে প্রফিটও হবে না লসও হবে না, যেখানে প্রফিট লস কিছুই হবে না। তাহলে কত ইউনিট উৎপাদন করলে প্রফিট লস কিছুই হবে না সেটা জানতে চাচ্ছে। আবার আর একটা রিকোয়ারমেন্ট, দেয়ার ইজ এ প্রফিট টাকা 300, কত ইউনিট উৎপাদন করলে 300 টাকা প্রফিট হবে। আবার আর একটা রিকোয়ারমেন্ট, দেয়ার ইজ এ লস 300, কত ইউনিট উৎপাদন করলে লস হবে 300 টাকা। এখন এখন বিষয়টা হলো যে 3টা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, কি সেলিং প্রাইস 60 টাকা পার ইউনিট। তাহলে আমি যে কাজটা করব আগে লিখে নিব যে সেলিং প্রাইস 60 টাকা পার ইউনিট। আচ্ছা, এ নাম্বার রিকোয়ারমেন্টটা যদি মনোযোগ দাও, যে দেয়ার ইজ নাইদার প্রফিট নর লস, প্রফিটও হবে না লসও হবে না। কোন সময় প্রফিটও হয় না লসও হয় না? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন বোঝাইছে না? ব্যাক হ্যাঁ, ইভেন্ট পয়েন্টে। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি যে রেভিনিউ সমান সমান কস্ট? এটার মানে কি রেভিনিউ সমান সমান কস্ট? ব্রেক ইভেন পয়েন্ট। আই সমান ব্যয়। এটাই তো ব্রেক ইভেন পয়েন্ট, রেভিনিউ সমান সমান কস্ট, মানে আয় ব্যয় সমান হবে রেভিনিউ সমান সমান কস্ট। তোমাদের কি মনে আছে যে আমরা কস্ট কে ওয়াই ধরতাম? মনে আছে এই ডায়লগটা? কস্ট কে কি ধরতাম আমরা? ওয়াই ধরতাম না? টোটাল কস্ট মানে ওয়াই না? জি ভাইয়া। তাহলে আমরা কি কস্টের পরিবর্তে ওয়াই লিখতে পারি? জি। কস্ট মানে হচ্ছে ওয়াই, তাহলে কস্টের পরিবর্তে আমরা চাইলে ওয়াই লিখতে পারি। এখন আসি ভাইয়া, রেভিনিউ কই? রেভিনিউ, একটা একটা জিনিস আমাকে বলো, মনে করো যে তুমি কলম বিক্রি করো, পেন পেন কলম, নীল কালির পেন, পরীক্ষার সময় খুব উপকারী, থিওরির পয়েন্টগুলো আমাদের লিখতে হয় নীল কালি দিয়ে। তো ধরো নীল কালির পেন তুমি বিক্রি করতেছো, তো নীল কালির পেন এক একটা দাম হলো 10 টাকা করে, এক একটা দাম 10 টাকা করে। তুমি 50টা নীল কালির পেন বিক্রি করেছো, 50টা পেন বিক্রি করেছো, এক একটার দাম 10 টাকা করে। আমি যদি বলি তোমার রেভিনিউ কত, কি বলবা? ভাই আমার তো কস্টই নেই, তাহলে রেভিনিউ কিভাবে বের করবো? আমি কস্টটা বলে দেন। আমি 50 ইন্টু 10। প্রফিট জানতে চাইনি, প্রফিট আর রেভিনিউ দুইটা আলাদা জিনিস। প্রফিট জানতে চাইনি যে তোমার প্রফিট কত টাকা, 500। আমি বলেছি 10 কে তোমার গুণ করব। রেভিনিউ কত। রেভিনিউ মানে আয়, আচ্ছা আয় আচ্ছা, আয়। আর 500 টাকা মুনাফা। স্যার। আয় আর মুনাফা দুইটা আলাদা জিনিস। জি জি। আয় হলো বিক্রি করে যে কয় টাকা পাইছো ওইটা আয়, আর রেভিনিউ হলো আয় থেকে খরচ বাদ দিলে যেটা থাকে ওইটা রেভিনিউ, ওইটা হলো প্রফিট। তাহলে আমার রেভিনিউ কিভাবে বের করতে হয়? আমি 50টা কলম বিক্রি করেছি, এক একটা কলম 10 টাকা করে, তাহলে আমি টাকা পাইছি কত? 500 টাকা। এটা আমার রেভিনিউ, এটা 500। আমার আয়। তাহলে রেভিনিউ হচ্ছে 500 টাকা, প্রফিট 500 টাকা না, রেভিনিউ 500 টাকা। তাহলে এই যে রেভিনিউ, আমি কোনটা কোনটা গুণ দিলাম রেভিনিউ বের করতে গিয়ে বলো তো? প্রাইস এন্ড কোয়ান্টিটি। হ্যাঁ, এই যে 50টা কলম এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, আর 10 টাকা এটা হলো আমার প্রাইস। তার মানে কোয়ান্টিটি আর প্রাইস গুণ দিলে রেভিনিউ পাওয়া যায়। তো আমি কি এখানে লিখতে পারি যে এটা হলো কিউ আর পি, এই দুইটার মিশ্রণ, কিউ আর পি, এই দুইটা জি মানে ভাইয়া। রেভিনিউ, এই দুইটা গুণ করলে রেভিনিউ হয়। তো অঙ্কের মধ্যে পি দেওয়া ছিল, প্রাইস দেওয়া ছিল, যে কয় টাকা করে বিক্রি করা হয়েছে মনে আছে? কয় টাকা করে বিক্রি হয়েছে বলো তো? 7 টাকা। 7 টাকা।
60 টাকা, তাহলে আমি লিখতে পারি না যে 7Q? জি ভাইয়া। আচ্ছা, ওয়াই এর একটা মান আছে, তুমি যদি অঙ্কে দেখো 1 নাম্বার সমীকরণে 1 নাম্বারে যে রিকোয়ারমেন্টটা আমরা করেছিলাম, এখানে ওয়াই এর একটা মান বেরোয়ছিল, 5x 700। প্লাস 700, মনে আছে ওয়াই এর মান? হ্যাঁ। তাহলে ওয়াই এর পরিবর্তে আমি চাইলে এই 5x প্লাস 700টা এখানে লিখতে পারি, 5x প্লাস 700। আচ্ছা, এইখানে যে 7Q লিখেছি, আমি চাইলে কিউ না লিখে এক্স লিখতে পারি। কেন এক্স লিখতে পারি বলো দেখি? ভাই এক্স দিয়েও তো কোয়ান্টিটি বোঝায়। হ্যাঁ, এক্স মানে আমরা তো ইউনিটকে এক্স ধরি, জি। প্রোডাকশনকে এক্স ধরি, তার মানে এক্স দিয়েও কিন্তু আমাদের কোয়ান্টিটি বুঝায়, পরিমাণ বুঝায়। কারণ আমরা শুরুতেই শিখেছি যে ইউনিট, প্রোডাকশন, এগুলোকে আমরা এক্স নামে চিনি, তার মানে কোয়ান্টিটি না লিখে এক্স লিখলেও হয়। এখন আমরা যে কাজটা করব, 5x-টাকে আমি যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 5x-টাকে যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, তাহলে ওই পাশে কি থাকবে? 700। তাহলে 7x থেকে 5x বিয়োগ করলে কত হয়? 2x। 2x। তাহলে 2x সমান সমান 700, তাহলে x সমান সমান কি হবে? 350। 350। তাহলে x সমান সমান 700/2। পঞ্চাশ। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন ছিল, ওই কোয়ান্টিটি বা ইউনিট কে আপনি এক্স ধরছেন যে, এখানে তো আপনার ওই এক্স এর মান আমার যেটা 100 ইউনিট দেওয়া ছিল ওটা আনতে পারতাম না? না, কোথায় দেওয়া ছিল আমার? ওই উপরে একদম ইউনিটের সময়। না, আমাকে বলেছে আমি যদি 7 টাকা করে বিক্রি করি তাহলে কত ইউনিট উৎপাদন করতে হবে। তো কত ইউনিট উৎপাদন করতে হবে এটা তো বের করতে হবে, এটা তো দেওয়া নাই অঙ্কে। আমি ও যদি আচ্ছা। 7 টাকা করে বিক্রি করি তাহলে কত ইউনিট উৎপাদন করলে আমার লাভ লস কিছুই হবে না। তো হচ্ছে কত ইউনিট উৎপাদন করবো এটা তো বের করব আমি, এটা তো দেওয়া নেই। তাহলে আমাদের এই যে 350 বের করেছি এখানে। আর একটা রিকোয়ারমেন্টে বলতেছে দেয়ার ইজ নাইদার প্রফিট, এই যে দেয়ার ইজ এ প্রফিট 300 টাকা। যদি 300 টাকা প্রফিট করতে চাই তাহলে কত ইউনিট উৎপাদন করতে হবে? 300 টাকা প্রফিট করতে চাই। আচ্ছা, প্রফিট কেমনে বেরোয়? তুমি কি জানো যে প্রফিটটা কিভাবে বের করতে হয়? কোনো আইডিয়া আছে প্রফিট কেমনে বেরোয়? জি ভাইয়া। বলো। রেভিনিউ থেকে আয় থেকে কস্ট ব্যয় বাদ বাই দিতে। করা। রেভিনিউ থেকে কস্ট মাইনাস। রেভিনিউ থেকে কস্ট মাইনাস করতে হয়, ভেরি গুড। রেভিনিউ থেকে কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা একটু চেঞ্জ করে দিতে পারি। এইখানে যে সূত্রটা আমরা লিখেছিলাম আমরা এখন এইভাবে লিখতে পারি যে প্রফিট ইকুয়াল রেভিনিউ মাইনাস কস্ট। সমান সমান রেভিনিউ মাইনাস কস্ট। আমরা কি লিখতে পারি এটা? প্রফিট সমান সমান রেভিনিউ হ্যাঁ। মাইনাস কস্ট। জি ভাইয়া, আপনি সব পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে প্রফিট সমান সমান রেভিনিউ মাইনাস কস্ট আমরা চাইলে এটা লিখতে পারি। কি ব্যাপার? ওকে, প্রফিট সমান রেভিনিউ মাইনাস কস্ট। এখন রেভিনিউ কিন্তু তুমি একটু আগে লিখেছিলে কি জানো? 7x, মনে আছে যে রেভিনিউ এর পরিবর্তে আমরা 7x লিখেছিলাম? মনে আছে তোমার সেই কথা? জি ভাইয়া। আর কস্টের পরিবর্তে তুমি লিখেছিলে যে কি যেন লিখেছিলে তুমি, ওই যে 5x, +700। 5x+700 তুমি লিখেছিলে কস্টের পরিবর্তে, 5x+700। আর প্রফিট যেন কয় টাকা করতে হবে? 300 300। টাকা। 300 টাকা। তাহলে প্রফিটের জায়গায় আমি 300 টাকা লিখতে পারি। তাহলে এইখানে আমি চাইলে 300 লিখে দিলাম। এবার এই পাশে 7x মাইনাস 5x, প্লাস ব্রাকেটের আগে একটা কি চিহ্ন আছে বলো?
ও, মাইনাস। মাইনাস মাইনাস তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাস 7x থেকে 5x বাদ দিলে কত হয়? 2x। 700 যদি আমি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যায় না 700? জি ভাইয়া। এই না, 2x হবে, 4x কে বললো? 2x হয় স্যার, এটার উত্তর হবে 500 ইউনিট। তাহলে 2x, তাহলে 700 আর 300 কত হয়? 1000। 1000। 2 দিয়ে যদি ভাগ করে দেই 500। 500। বুঝছো না বুঝো নাই? বুঝছি। তাহলে যদি আমাকে প্রফিট 300 টাকা করতে হয়, 500 ইউনিট বিক্রি করতে হবে। বুঝতে পারছো? তাহলে সূত্রের উপরে ডিপেন্ড করতেছে অঙ্কটা। আচ্ছা, যদি আমাদের বলে যে 300 টাকা লস হবে, বলেছে তো মনে হয়, না? দাঁড়াও দেখে নিই। জি ভাই বলছে। এই যে দেয়ার ইজ এ লস 300 টাকা, লস যদি হয় তাহলে সূত্র কি এইটা থাকবে? হুম, না ভাইয়া। কি হবে লসের সূত্র, কি হবে? কস্ট মাইনাস রেভিনিউ। লসের সূত্র কি হয় বলো? উল্টা হয়ে যাবে, লস হইলে খরচটা বড় হবে, তাহলে কস্ট মাইনাস রেভিনিউ হবে। রেভিনিউ মাইনাস কস্ট না লিখে কস্ট মাইনাস রেভিনিউ লিখতে হবে। তাহলে দেখো লসেরটা আমরা এই যে করেছি, এই যে লস সমান সমান কস্ট মাইনাস রেভিনিউ, তাহলে 200 ইউনিট হয়েছে। দেখো এটা বুঝতে পারো কিনা। আচ্ছা ভাইয়া, আপনি যে এই আগের মানে ধরেন 2 নাম্বার থেকে 3 নাম্বার থেকে যেই আপনি 7x নিছেন, ওইটা এটা মেনশন না করলে কি সমস্যা হবে? না না, সমস্যা নেই, যেহেতু আমি প্রথমটাই আমি দেখাই দিচ্ছি, তো পরের গুলো না দেখালেও চলবে। ওকে। তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা? একটু একটু কমেন্টস করে দাও ফেসবুকে, যেখান থেকে আমি লাইভ নিচ্ছি, বিবিএ ভিশন কোচিং পেজে সব একটু কমেন্টস করে দাও। ভাইয়া, বলো। there is neither profit or loss, এটা একটু আবার বলেন। বলছে যে লাভ লস কিছুই হবে না, দ্যার ইজ এ নাইদার প্রফিট নর লস, লাভ লস কিছুই হবে না, তার মানে হলো রেভিনিউ সমান সমান কস্ট। তাহলে রেভিনিউ কোনটা সেটা বসাইতে হবে, কস্ট কোনটা সেটা বসাইতে হবে। কস্ট মানে হচ্ছে ওয়াই এর মান। তাহলে এটা ভিডিও দেওয়ার পরে আবারও দেখতে হবে সুন্দর করে, না হলে মনে থাকবে না। একবারে কি সব মনে থাকে? ভাই, এত বড় ম্যাথ কি আসবে নাকি আমাদের? এত আপনি তো এখানে অনেকগুলা করছেন। পরীক্ষায় যদি আসে, এই যে দেখো জি। আর একটা অঙ্ক যদি তোমাকে দেখাই, 17 নম্বর অঙ্কটা অত বড় না, কিন্তু ওই ক্যাটাগরির ম্যাথ, ওই রিলেটেড ম্যাথ। অত বড় না কিন্তু ওই রিলেটেড ম্যাথ। জি ভাইয়া। করাবো, একটু পরেই দেখা আমাদের তো দিচ্ছি। ম্যাথ আসি বড় বড় রিকোয়ারমেন্ট এতগুলা ও তো দিলে। ম্যাথ, হ্যাঁ, এখন কোনটা দিবে আমরা জানি না, কিন্তু এই ধরনের ম্যাথ গুলো পরীক্ষায় আসবে। এখন সহজ করে দিক, কঠিন করে দিক। ভাই, 17-তে 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে এটা? এই অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা কি, এটা কোন সূত্র ব্যবহার করব? কোনটা বলো তো? এই যে আপনার 17-এর 2 নাম্বার রিকোয়ারমেন্ট, প্রথমটা তো লিনিয়ার ইকুয়েশন মানে রিলেশনশিপ বের করতে বলছে, পরেরটা কি বলছে? 17-2 নাম্বার, ও পরেরটা আমি করাবো, এখনই করাই দিচ্ছি। আচ্ছা, একটু কমেন্টস করতে বলেছিলাম যে যারা যারা অঙ্কটা বুঝতে পেরেছো, আমি সবার কমেন্টস পাইনি, একটু কমেন্টস করতে হবে, না হলে আমি বুঝতেছি না যে তোমরা বুঝেছো কিনা। যারা ফেসবুক থেকে লাইভ করছো একটু কমেন্টসটা করি সবাই। ভাইয়া 16 রিকোয়ারমেন্ট এতে ব্রেক ইভেন পয়েন্ট কেন লেখা? ব্রেক ইভেন পয়েন্ট লেখা আছে কারণ আমাদেরকে বলেছে না যে নাইদার প্রফিট নর লস, মানে হলো আয় ব্যয় সমান হবে। তাহলে আয় ব্যয় সমান মানে তো ব্রেক ইভেনই বুঝি আমরা। ইকোনমিক্সে যাও।
স্যার এই পিডিএফ এরই 29 নাম্বার ম্যাথের মধ্যে রেভিনিউ আর প্রফিট ফাংশন বের করতে বলে, কিন্তু পরে হচ্ছে অ্যান্সারে লিখে দেয় হচ্ছে প্রশ্নে প্রদত্ত তথ্য কম দেখে রেভিনিউ আর প্রফিট ফাংশন বের করা যাচ্ছে না, তো এই ফাংশন দুইটা কিভাবে বের করে? কত নাম্বার? স্যার 29 নাম্বার। এটা জি স্যার। কত নাম্বার রিকোয়ারমেন্ট? স্যার 1 নাম্বার, এই যে রেভিনিউ আর প্রফিট ফাংশন বের করতে বলছে, কিন্তু আবার অ্যান্সারে লিখে দিছে যে তথ্য দেওয়া নাই, এজন্য করা যাচ্ছে না। ও হ্যাঁ, এটাতে ইনফরমেশন দেওয়া নাই। রেভিনিউ প্রফিট ফাংশন ইনফরমেশন দেওয়া নাই। এই দুইটা ফাংশন কিভাবে বের করে? আমরা যে নর্মালি, একটু আগে হ্যাঁ নর্মালি আমরা উপরে যে সূত্রটা করেছি ওই সূত্র অনুসারে বের করতে হয়। আচ্ছা স্যার, আর স্যার এখানে হচ্ছে 2, 3, 4-এর যে অ্যান্সার গুলো একদম ছোট ছোট, তো আমরাও কি ওই অ্যান্সার গুলো একদম ছোট ছোট করে দিব? ওগুলা না আর বড় করাও যাচ্ছে না আমার যতটুকু ধারণা। কোনটাতে? স্যার এই ম্যাথেই এই ম্যাথে কোনটা বলো? দুই 2, 3, 4 তিনোটাই অ্যান্সার হুম। গুলো একদম ছোট ছোট। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে একবারে লিখে দিছে তাই। জি স্যার, এগুলা কি আর বুঝতে পারছি। কোনোভাবে মানে না বড় না, করা বড় যাবে নাকি বড় এভাবে করার দরকার করবে? নেই। বড় করার দরকার নেই, শুধু দেখবা যে প্রথম রিকোয়ারমেন্ট করার জন্য গিভেন দ্যাট দিয়ে মান টান লিখে সূত্র টুত্র করে সবকিছু করতে হয়। লাস্টের গুলোতে এত কাহিনী নাই, যেহেতু আমরা প্রথম ম্যাথে সবকিছু লিখেই ফেলেছি, লাস্টে শুধুমাত্র যেটা উত্তর অতটুকু ফোকাস করে লিখেছি, সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে, তাহলে যেখানে ছিলাম 17 নাম্বার ম্যাথটা একটু বলতে হবে, সেটা হলো এখানে একটু ডিফারেন্ট আছে। এখানে বলছে এ ফার্ম ইনভেস্ট টাকা 12,000 ইন দ্য বিজনেস উইচ হ্যাজ এ নিট রিটার্ন টাকা 600 পার ইয়ার। একটা ফার্ম 12,000 টাকা ইনভেস্ট করেছে ব্যবসায়, এখান থেকে রিটার্ন পাই প্রতি বছর 600 টাকা। ইনভেস্ট 12,000 আর রিটার্ন 600। ইনভেস্টকে আমরা এক্স ধরবো, রিটার্নকে আমরা ওয়াই ধরবো। আমরা শিখেছিলাম ইনভেস্ট হচ্ছে এক্স আর রিটার্ন হলো ওয়াই। এরপরে বলেছে যে যদি ইনভেস্ট 24,000 টাকা হয় তাহলে তাহলে রিটার্ন হবে 2,400 টাকা। তাহলে দুইটা ইনভেস্ট আছে, একটা ইনভেস্টকে ধরবো X1 আর একটা X2। দুইটা রিটার্ন আছে, একটা Y1 একটা হচ্ছে Y2। বলেছে হোয়াট ইজ দ্য লিনিয়ার রিলেশনশিপ। আমরা সূত্র জানি লিনিয়ার রিলেশনশিপ, তাহলে লিনিয়ার রিলেশনশিপের সূত্র করে আমরা সেম ভাবে আগের মতো করে একটা সমীকরণ বের করব। সেম ভাবে আমরা সমীকরণ একটা বের করে নিব। এরপরে বলেছে যে হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন অফ অ্যান ইনভেস্টমেন্ট 15,000। রিটার্ন কত হবে যদি ইনভেস্টমেন্ট 15,000 টাকা হয়, এটা আলাদা আরেকটা রিকোয়ারমেন্ট। রিটার্ন কত হবে, হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন, রিটার্নটা কত হবে। আর রিটার্ন মানে হচ্ছে ওয়াই এর মান, রিটার্ন মানে ওয়াই এর মান, ওয়াই এর মান কত হবে যদি ইনভেস্টমেন্ট 15,000 টাকা হয়। তার মানে এক্স এর মান যদি 15,000 হয় তাহলে ওয়াই কত হবে। এই ইনভেস্টমেন্ট মানে আমরা জানি এক্স, এক্স এর মান যদি 15,000 হয় তাহলে রিটার্ন কত, মানে ওয়াই এর মান কত। এক্স যদি 15,000 হয় ওয়াই কত। তার মানে আমরা যে সমীকরণটা বের করেছি এখানে যে এক্স আছে, এই এক্স এর মান 15,000 বসাবা। এই এক্স এর মান যদি 15,000 বসাও তাহলে এখান থেকে একটা ওয়াই এর মান বের করতে পারবা। দেখো এই যে এক্স এর মান যদি আমি 15,000 টাকা বসাই, এক্স এর জায়গায় যদি 15,000 বসাই, ক্যালকুলেশন করে ওয়াই এর মান 1,050 টাকা বের হয়ে যাবে। এটা হচ্ছে আলাদা একটা রিকোয়ারমেন্ট। দেখো তো এটা বুঝো কিনা। হুম, জাস্ট মান বসাই দেবো স্যার, আর কিছু তো না। শুধু মান বসাই দিবা। বুঝতে পেরেছি। জি ভাইয়া। এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, পরীক্ষায় আসবে। 58 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, ওই যে নাইদার প্রফিট নর লস,
তারপরে যদি প্রফিট হয়, যদি লস হয়, 18 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসার মতো। তারপরে এই ধরনের অঙ্ক আছে 19 নম্বর অঙ্কটা, দেয়ার ইজ নাইদার প্রফিট নর লস, দেয়ার ইজ এ প্রফিট, দেয়ার ইজ এ লস, সেম অঙ্ক, 19 নম্বর অঙ্কটা। এরপরে আমি যদি আসি 20 নম্বর অঙ্ক, ওই সেম সূত্র, ওই রিলেশনশিপের সূত্র, এই যে ফাইন লিনিয়ার রিলেশনশিপ। তারপরে তোমার 21 নম্বর সেম অঙ্ক, যেগুলা দিচ্ছি পরীক্ষায় আসবেই, কোনো মিস নাই। তারপরে তোমার ভাই- ভাইয়া, এই এই পিডিএফটা ওই যে একটা মেয়ে কথা বললো ওর কাছে আছে, ওকে একটু গ্রুপে দিয়ে দিতে বলেন যাতে আমরা শেষ করে ফেলতে পারি আজকে এটা। রোজা, তুমি একটু দিয়ে দিও তো গ্রুপে পিডিএফ। ওকে। স্যার কোন গ্রুপে? আমাদের বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপ নামে একটা গ্রুপ আছে না, বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপ, ওইখানে পোস্ট করে দিও। আচ্ছা স্যার। ওকে। 25 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, এখানেও তোমাকে ওই যে বলেন না। লিনিয়ার রিলেশনশিপ। 27 নম্বর সেম অঙ্ক। এরপরে 29, আচ্ছা 29 নম্বরটা সেম অঙ্ক, এই যে সেম সূত্র, কিন্তু ওই যে একটা মান আমরা বের করতে পারবো না মান না দেওয়ার থাকার কারণে, তো এটা স্কিপ করতে পারো, এটা দরকার নাই। তারপর 30 সেম অঙ্ক। তাহলে এইগুলা সব সেম অঙ্ক পরীক্ষায় এসেছে। এখন আরেকজন প্রশ্ন করেছিল যে ভাইয়া এই অঙ্ক বাদে আর কি অঙ্ক আসতে পারে আমাদের পরীক্ষায়। এই অঙ্ক বাদে আরো অঙ্ক আছে স্টেট লাইনে যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন আরেকটা 3 নম্বর অঙ্ক, এই 3 নম্বর অঙ্ক ন্যাশনালে বেশি আসে, যারা ন্যাশনাল ওদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই 3 নম্বর অঙ্ক। ওদের আবার এই ধরনের ছোট ছোট অঙ্ক টিচাররা বেশি পছন্দ করে। কিভাবে বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, একটা ইকুয়েশন বের করো। অফ স্ট্রেট লাইন মানে সরল রেখার সমীকরণ, একটা সরল রেখার সমীকরণ বের করো। 1 নম্বরে বলেছে প্যারালাল টু 2x - 3y - 5 = 0 অ্যান্ড পাসিং থ্রু 4 5। একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে যেটা দেখতে, প্যারালাল মানে হচ্ছে একই রকম, সমান্তরাল, যেটা দেখতে, মানে তোমার কাছে কি বের করতে বলছে, একটা সমীকরণ বের করতে, ইকুয়েশন মানে সমীকরণ বের করতে হবে, সেই সমীকরণটা দেখতে এই সমীকরণের মতো হবে, দেখতে হবে এই সমীকরণের মতো, মানে বলতেছে যে তোমাকে একটা বিয়ে করতে হবে এই যে তোমার বন্ধুর যে বউ আছে তার মতো দেখতে। বিষয়টা এরকম অনেকটা, যে তোমাকে একটা সমীকরণ বের করতে হবে, সমীকরণটা দেখতে এটার মতো হবে। অ্যান্ড পাসিং থ্রো 4 5, যেটা 4 এবং 5 বিন্দু দিয়ে যায়। 4 এবং 5 বিন্দু মানে হচ্ছে প্রথমটাকে বলে এক্স এর মান আর পরেরটাকে বলে হচ্ছে ওয়াই এর মান। প্রথমটাকে বলে এক্স এর মান আর পরেরটাকে বলে ওয়াই এর মান, যে কোনো বিন্দুর প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তাহলে তোমাকে একটা সমীকরণ বানাইতে হবে যেটা দেখতে এই সমীকরণের মতো, এবং যেই সমীকরণটা 4 এবং 5 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 4 5 বিন্দু মানে একটা এক্স এর মান একটা ওয়াই এর মান। তাহলে আমার করণীয়টা কি, ওর মতো দেখতে সমীকরণ যে বানাবো কিভাবে? প্রথমে আমি একটু লিখে নিব, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল এত ইজ, দেখো ওইটার মতো একটা সমীকরণ, সমীকরণে ছিল 2x, আমি দিছি 2x, সমীকরণে ছিল -3y, আমি দিছি -3y, সমীকরণে ছিল -5, এই 5টা না লিখে এর পরিবর্তে কে লিখেছি। এখন দেখতে এটার মতো মানে হুবহু তো আর একদম সব মিলে যাবে না, কিছু তো ব্যতিক্রম হবে তাই না। তাহলে এই যে কনস্ট্যান্ট যে মানটা আছে এই মানটা, এটার পরিবর্তে কে লিখেছি কেন, এই কে এর মানটাই বের করতে হবে, এই কে এর মানটাই বের করতে হবে। ভাইয়া সব সময় কি কেই বসাবো আমরা? কেই বসাবা, সমীকরণের ক্ষেত্রে কেই বসাতে হয়, স্ট্রেট লাইন অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা এই -5 এর জায়গায় কে বসাইছি। এখন এই কে মানে কত, কে মানে কি 1 না 2 না 5 না 15, এই কে এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে এই সমীকরণটা আমি পেয়ে যাব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কে এর মান বের করা। তো কিভাবে বের করেছি একটু দেখো, এই নতুন যে সমীকরণটা আমি ধরে নিলাম কে, এই সমীকরণটা লিখেছি। এবার ওই যে বললাম না যে 4 এবং 5 প্রথমটা এক্স এর মান পরেরটা ওয়াই এর মান, তাহলে এই যে এক্স এর জায়গায় 2x, এক্স এর জায়গায় আমি এক্স এর মানটা বসাবো আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো। মানটা বসে ক্যালকুলেশন করলে কে এর মান পেয়ে যাবো 7। তাহলে ওই সমীকরণে কে এর জায়গায় 7 লিখে দাও, তাহলে তো হয়ে গেল সমীকরণ। তাহলে অঙ্কটা কঠিন না, সহজ, ন্যাশনালে বেশি আসে এই অঙ্কগুলো। ভাই এখানে 5 এর আগে মাইনাস আছে, তো কে এর আগে কেন প্লাস হয়েছে? আমি অলওয়েজ
কনস্ট্যান্ট মানটা প্লাস দিয়ে ধরে নিব। এরপরে যদি উত্তরে মাইনাস আসে তাহলে মাইনাস বসাবো। এখানে যদি কে এর মান আসতো -7, তাহলে আমি -7 বসাইতাম, কিন্তু ধরার সময় প্লাস কে, পজিটিভ ধরতে হবে। ঠিক আছে, তাহলে স্যার প্যারালেলের যে ইকুয়েশনটা বের হবে ওইটা কি কোনোভাবে y = mx + c ওই ফর্মে রাখতে হবে বা কিছু, না নাকি এই না না ফর্মেই রাখবো? না না, এরকম কোনো কিছু না, জাস্ট নর্মাল সমীকরণ, ডান পাশে জিরো বসাই দিবা। ঠিক আছে, ওটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা রিলেশনশিপ বের করার সময় ওই ফর্মে রাখতে হয়। আচ্ছা, ভাই এটা কি মানে আমাদের গ বিভাগে আসবে নাকি খ বিভাগে আসতে পারে আহ, ন্যাশনালে? যদি এই যে এখানে যেমন প্রবলেম 3-এর মধ্যে দুইটা অঙ্ক আছে, যদি এরকম দুইটা অঙ্ক আসে তাহলে এটা আসবে গ বিভাগে, আর যদি একটা আসে তাহলে খ বিভাগে। ভাইয়া কে এর মানটা কি মাইনাসেও আসতে পারে? মাইনাসে আসতে পারে, নো। এখানে আমরা যে 7 বের করেছি -7 হইতে পারে, তখন আমি -7 বসাবো। ঠিক আছে, তাহলে এইটা ছিল প্যারালালের অঙ্ক। প্যারালাল মানে দেখতে একই রকম হবে। এবার আসো পারপেন্ডিকুলার, সেম অঙ্ক, প্যারালালের জায়গায় শুধু পারপেন্ডিকুলার বসাইছে, তাহলে কিন্তু নিয়ম সেম হবে না, এখন নিয়মটা আলাদা হবে। ঠিক আছে, ধরো একজনের বউ রান্না করতে পারে আর একজনের বউ রান্না করতে পারে না, ক্যানজাম লেগে যাবে এখন। তাহলে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আবার বলছি পারপেন্ডিকুলার মানে হলো লম্ব। তাহলে লম্ব যদি আমাকে করতে হয়, লম্বা না কিন্তু লম্ব, লম্ব যদি করতে হয় তাহলে এই সমীকরণের মতো আর একটা সমীকরণ হবে না, সমীকরণটা একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? এই এক্স এর সহগ এই বেটা চলে যাবে ওয়াই এর কাছে, আর ওয়াই এর সহগ চলে যাবে এক্স এর কাছে। সহগ চেঞ্জ করতে হবে। যদি বলে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, একটা সরল রেখা আর একটা সরল রেখার উপরে লম্ব। যদি বলে লম্ব তাহলে সহগ চেঞ্জ করতে হবে। সহগ মানে কি ভাইয়া? সহগ মানে এক্স এর সাথে যেটা থাকে এটারে বলে এক্স এর সহগ, ওয়াই এর সাথে যেটা থাকে এটাকে বলে ওয়াই এর সহগ। এই সহগ চেঞ্জ করতে হবে। এক্স এর সহগ ওয়াই এর সাথে বসাবা, ওয়াই এর সহগ এক্স এর সাথে বসাবা, আর মাঝখানে মাইনাস চিহ্ন, মাঝখানে অলওয়েজ মাইনাস চিহ্ন। তো কিভাবে করেছি দেখো, এই যে আমার পুরান সমীকরণটা, এটারে এক্স এর সাথে কি আছে 2 আছে, আর ওয়াই এর সাথে কি আছে 3 আছে। তাহলে এখন এক্স এর সাথে 3 বসাবো আর ওয়াই এর সাথে 2 বসাবো, আর মাঝখানে মাইনাস চিহ্ন, আর এটা তো প্লাস কে ধরেই নিব। তাহলে যদি বলে পারপেন্ডিকুলার তাহলে এক্স এর সহগ ওয়াই এর সাথে, ওয়াই এর সহগ এক্স এর সাথে, মাঝখানে মাইনাস চিহ্ন, আর লাস্টে কে, কনস্ট্যান্ট মানটা কে ধরে নিব। তাহলে এবার নতুন সমীকরণটা বসায় এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসায় কে এর মান বেরোয়, দেখো কে এর মান মাইনাসে বেরোয়, তাহলে সমীকরণে আমি মাইনাস দিয়ে দিব। দেখো বুঝছো কিনা। স্যার বইয়ে যখন এক্সাম্পল দেখতেছিলাম তখন হচ্ছে দেখলাম যে যেই সমীকরণগুলো নর্মালি মাইনাস, মানে মাইনাসের সমীকরণ, সেই সমীকরণগুলো হচ্ছে সহগ চেঞ্জের সময় প্লাস হয়ে গেছে। তো আমরাও কি এটাই করব? চিহ্ন চেঞ্জ করতে হবে, চিহ্ন চেঞ্জ মানে করবে। নর্মালি মাইনাসের সমীকরণ থাকলে যখন আমরা সহগ চেঞ্জ করব তখন হচ্ছে ওইটা প্লাস হয়ে যাবে, হুম হুম, আর প্লাস থাকলে ওইটা মাইনাস হয়ে মাইনাস যাবে। হয়ে যাবে, হ্যাঁ। স্যার একটু কষ্ট করে যদি এই পিডিএফ এর 45 নাম্বারটা সলভ করে দিতেন, পারপেন্ডিকুলারেরই ম্যাথ। 45 দেখছি। স্যার একটা কোশ্চেন ছিল ওইটারই। বলো। স্যার ওই ম্যাথেরই ওখানে প্লাস ছিল, এখন যদি মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে ওইটা চেঞ্জ হয়ে কেমন হইতো? যদি মাইনাস থেকে প্লাস করে দিব। মানে হচ্ছে যদি এমন হতো যে 2x + 3y, হুম, তো সেক্ষেত্রে যখন পরিবর্তন হবে তখন ওই যে 3 তো আগে চলে আসবে, তাহলে -3x হবে নাকি? না, আমরা তো সহগ পরিবর্তন করছি না, শুধু সহগটা পরিবর্তন করবা। আচ্ছা আচ্ছা, কিন্তু যখন চেঞ্জ হবে তখন মাঝখানে যদি মাইনাস থাকে তো সেক্ষেত্রে আমি প্লাস করে দিব। হ্যাঁ, আচ্ছা এইটা বলো 45-এ কি প্রবলেম। স্যার এখানে তো ফার্স্টে এক্স ওয়াই এর মানটা বের করছে সব বুঝছি, কিন্তু লাস্টে যখন পারপেন্ডিকুলার করছে তখন হচ্ছে ওরা সহগ চেঞ্জ করে, মানে মাইনাস প্লাসটাকে আর মাইনাস করে নাই, আবার
কেটাকে কিভাবে মাইনাস করে মানে কিভাবে যেন করছে, এটা না বুঝি নাই। বইয়ের সলিউশনটা দেখছি, বইয়ে আবার অন্যরকম। বইয়ে কেটাকে সমান চিহ্ন ডান পাশে রেখেই করছে, এজন্য বইয়ের সাথে আমার অ্যান্সার মিলে নাই। হুম, না, এটা তুমি তোমার মতো করে করবে, এখানে ভুল আছে। তারপর তাহলে তাহলে স্যার এটার ইকুয়েশন কি এটা হইতো যে 3x - 2y প্লাস প্লাস কে, কে, এটা প্লাস কে। হইতো না ইকুয়েশন? হুম হুম, 3x - 2y তাহলে প্লাস কে হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, আর প্যারালেলের হচ্ছে 23 নাম্বার একটা ম্যাথ আছে, ওইটা একটু কষ্ট করে বুঝাই। এটা জি স্যার, স্যার এখানের ম্যাথটা নাকি এরকম অদ্ভুত নিয়মে করছে, আমি কি এই অদ্ভুত নিয়মে করব নাকি আপনি একটু আগে যেই প্রসিডিওর শিখাইছেন ওইটাতেই করব? না, এটা এভাবে করার দরকার নেই, এখানে একটা নিয়ম ফলো করে করছে, তুমি তোমার মতো করে করবা, কোনো দরকার নেই এটা এমনি করে করার। আরে বই বই যেটা প্যারালেল। করে না, এখান তো এটা তো এই সলিউশনটা তো বই থেকে নেওয়া। ওরা যেটা করে এক একটা অঙ্ক এক এক নিয়মে, এক একটা নতুন নতুন নিয়ম তারা ফলো করতে চায়। এতে করে বুঝাইতে চায় যে তারা বইয়ের মধ্যে সব ধরনের নিয়ম আনার চেষ্টা করেছে এরকম, যেহেতু তারা রাইটার তো তারা এরকম করে। কিন্তু তোমাকে শিখতে গেলে একটা ফরম্যাট ফলো করে করতে হবে যাতে করে কনফিউশন না হয়। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এই নিয়মের অঙ্কগুলো দেখলাম। আহ, ভাইয়া, স্যার, সেকশন আর তো ইন্টারসেপ্টের ম্যাথ করাবেন না? করাবো করাবো, যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি। আতিয়া বলো ভাইয়া কি বলতে 34 নাম্বার একটা ম্যাথ ছিল, ওই ম্যাথের 4 নাম্বারের মধ্যে না কি একটা দিয়ে রাখছে, বুঝি নাই, তো দেখবেন 34 নাম্বার। 34, 34 না? জি ভাইয়া। তো 34 দেখি। স্যার এই পিডিএফটা কোথায় পাবো কাইন্ডলি একটু বলবেন? পিডিএফটা ওই যে ইয়ে পোস্ট করে দিবে, বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপে পোস্ট করে দিবে আজকে, রোজা পোস্ট করে দিবে। দেখুন ওকে পোস্ট স্যার। বলছে, হ্যাং গ্রুপের হয়ে সাথে একটা মেসেঞ্জার একটু করে দিন তো। বলো 35 নাম্বার অঙ্কে কি প্রবলেম? 35-এও আছে, আবার 34-এ, 34-এ অ্যান্সার দেওয়া নেই, 4 নাম্বার এটা কি বের করতে বলেছে কিছুই বুঝি না। ও, এর 4 নাম্বারটা এভারেজ কস্ট বের করতে বলেছে। এভারেজ কস্টের একটা সূত্র হচ্ছে এই যে টোটাল কস্ট ডিভাইডেড টোটাল প্রোডাকশন, এটা হলো এভারেজ কস্টের সূত্র। এত শর্ট করে যে করা। ভাই এটা কি অ্যান্সার করছেন? এটা তুমি আহ এত শর্ট করে কেন করা? আচ্ছা আচ্ছা, আসলে এটা 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 অঙ্কের মধ্যেই পড়ে না, বুঝছো? এটা ছোট্ট অঙ্ক, জাস্ট সমীকরণ দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে বের করতে বলেছে স্লপ কোনটা হবে বা কস্ট কোনটা হবে, এভারেজ কস্ট কোনটা হবে, ভেরিয়েবল কস্ট কোনটা হবে। তো আমরা সবই জানি একটা সমীকরণের মধ্যে এমএক্স যেটা, এমএক্স ওটা ভেরিয়েবল কস্ট, কনস্ট্যান্ট মান যেটা 20 এটা হলো ফিক্সড কস্ট, এগুলো সবই আমরা জানি, বাট দিছে এখানে আর কি। কিছু আর করার নেই, ভাইয়া এটা কিছু করার পঁয়ত্রিশ দরকার নেই। নাম্বার বি তে দেখেন, ওখানে না সাইড একটা চিত্র দেয়, এরকম কি চিত্র বা ডায়াগ্রাম দিলে কি মার্কস বেশি পাবো এমন কিছু? না না না, আর এটা স্যার এমনি এমনি দিচ্ছে। বিটার ভাই এই ক্যালকুলেশন চিত্রটা কি? বুঝিনি, এটা সামনে কি করছে? হ্যাঁ ভাইয়া, এটার ক্যালকুলেশনটা আমি বুঝি। ক্যালকুলেশন দ্বারা কি চাইছে? ও, মিডিল পয়েন্টের একটা সূত্র এনে করেছে, এটা দরকার নেই, এর করা লাগবে না এটা। ভাইয়া কোন কোন ম্যাথ করা লাগবে সবগুলো একটু বলে দেন। আচ্ছা, আমি এবার এবার মার্ক করে দিই যে যেগুলো তোমাকে বাসায় করতে হবে, মাস্ট করতে হবে। জি 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 জি, ওকে। এখান থেকে 3 নম্বর স্যার অঙ্কটা করতে হবে। ইন্টারসেকশনের ম্যাথ কিন্তু সলভ করায় তারপর ক্লাস শেষ করবেন। ওকে ওকে, 3 নাম্বারটা মাস্ট, 4 নাম্বারটা মাস্ট,
3 স্টার, 3 4 5। এই 3টা অঙ্ক থেকে দেখবা যে একটা পরীক্ষায় চলে এসছে, 3 4 5, ও 6 নাম্বারটাও, তিন চার ভাইয়া পাঁচ ন্যাশনালের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? এই যে এখন যেটা মার্ক করছি 3 4 5 6। 7 কলেজে আসলে এরকম অঙ্ক একটা দিবে না, এরকম অঙ্ক 2 3টা একসাথে মিক্সড করে দিবা, ন্যাশনালে একটা করে দিবে। 3 4 5 6, 7 নাম্বারটাও সেম, কিন্তু পার্থক্য যে প্যারালাল আর পারপেন্ডিকুলার একই রকম পার্থক্য। 7 নাম্বারটা চাইলে করতে পারো, নাও পারো, অর্থাৎ 3 থেকে 7, 3 থেকে 7 এর মধ্যে ন্যাশনালে 100% অঙ্ক কমন পাচ্ছ। 7 কলেজে আসলে মিক্সড করে আসবে। 3 থেকে 7 এই পিডিএফ এ 3 থেকে 7। 8 নাম্বার, টোটাল 15টা অঙ্ক দিব। কয়টা হলো? ওরে বাবা, 5টা হয়েছে। বেশি দিতেই হবে, কারণ এখান থেকে বেশি অঙ্ক আসবে। এমনও আছে 30 মার্কের অঙ্ক এসেছে এই একটা চ্যাপ্টার থেকে, তো এই জন্য একটু বেশি দিতে হবে এখানে, হ্যাঁ। আমাদের সময় আর আসবে না দেখবেন। আচ্ছা, এখানে ইন্টারসেপ্টের অঙ্কটা করতে বলেছিলাম, আমি 9 নাম্বার অঙ্কটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, এটা পরীক্ষায় আসে ইন্টারসেপ্ট থেকে। এখানে দেওয়া আছে ফাইন্ড দা, বলছে স্লপ বের করো অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট। বলতেছে এখান থেকে একটা স্লপ বের করতে হবে, 2টা অঙ্ক দেওয়া, একটা না কিন্তু, এই যে একটা অঙ্ক 2টা অঙ্ক। তাহলে এখানে বিন্দু দেওয়া আছে না, তো বিন্দু দেওয়া থাকলে আমরা কি জানি, প্রথমটা এক্স এর মান পরেরটা ওয়াই এর মান, এটাও এই প্রথমটা এক্স এর মান পরেরটা ওয়াই এর মান। আমরা যে একটা সূত্র শিখেছিলাম একটু আগে, ওই স্লপ বের করার সূত্র, y1 - y2 / x1 - x2, ওই সূত্র অনুসারে জাস্ট মান বসা দিবা। ওই সূত্র অনুসারে মান বসা দিলে তো আমি স্লপ বের করতে পারি। y1 - y2 x1 - x2 সব মানই তো দেওয়া আছে, হুম। তাই না? পরেরটাও সেম ভাবে বের করতে পারি। দিবে, পারবানি, সমস্যা নেই। আচ্ছা, আসি এখন মার্ক করে দেই তাহলে। 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 10 নম্বর ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট। কয়টা হলো অঙ্ক? 11টা। 8টা। 8টা। 1 2 3 4 13 5 ইম্পর্টেন্ট। কয়টা হলো? 9টা হইল। 9টা। 10টা হয়ে গেছে। 10টা। 15টা দিবি বলেছি। 16 নম্বর, কয়টা হয়েছে? 11। 17। 12টা, 12টা হয়েছে না 11টা? 2 3 4 5 6 7 12। 12টা। 12 হয়েছে। 13টা হয়ে গেছে কেমনে আমার? তোমার 13টা, তোমার একটা বেশি হয়েছে না? ভাইয়া আরেকবার একটু রিপিট করেন লাস্টে। দাঁড়াও, ওই তো একজন বলে দিলেই হয়ে যাবে। 28, 31। কয়টা হয়েছে? 14টা। আমার 15টা হয়ে গেছে আমার। 32। স্যার 12টা হচ্ছে। 32 দিছ? জি ভাইয়া। জি ভাইয়া। আর 2টা অঙ্ক না দিলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, একটা হলো 33 আর একটা হলো 36। এই শেষ। 17টা। 33-এর পরে কত বলছেন? 36, 33 36, এই যে অঙ্কগুলো মার্ক করে দিলাম, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা যদি অঙ্কগুলো তুমি করে যাও। আর একটা পিডিএফ আছে, তোমাদের কাছে এটা আছে কিনা আমি জানি না। আছে ভাইয়া। আছে? ভাইয়া স্যার এটা যে কোনটা? এটার ভাইয়া যে মধ্যে, ভাইয়া এটা তো আপনি দেন নাই। এটার মধ্যে কোয়াড্রেটিকের কিছু অঙ্ক মিক্সড করা আছে, কোয়াড্রেটিক চ্যাপ্টারের কিছু অঙ্ক যেটা আমি স্যার নেক্সট ক্লাসে করাবো। এটা নাই। কোয়াড্রেটিক, কোয়াড্রেটিকের অঙ্ক নেক্সট ক্লাসে করাবো, যার কারণে এই পিডিএফ এর অঙ্ক এখন ধরছি না, এটা নেক্সট ক্লাসে করাবো। এটার মধ্যে কোয়াড্রেটিকের অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ।
এই পিডিএফটা হয়তো সবার কাছে নাই, ভাই আপনার কাছে আছে। ভাইয়া ভাইয়া আমাদের গত ম্যারাথন আমাদের ক্লাসে থিওরি ভাইয়া ভাইয়া থিওরি সাজেশন দেন নাই, আপনি ভুলে গেছেন মনে হয়। থিওরি, বিজনেস ম্যাথের থিওরি, তাই তো? জি ভাইয়া, আপনি ভুলে গেছেন, আপনি বলছেন দিবেন। আচ্ছা, থিওরি। আচ্ছা ঠিক আছে, থিওরি আমি ভাইয়া দুইটা। গত ম্যারাথন ক্লাসের পিডিএফটা দেওয়া হয়েছিল। না না, ম্যারাথন ক্লাসের পিডিএফ একটাও দেয় নাই, একবারে সব চ্যাপ্টার ইনক্লুড করে দিব আর কি, এই জন্য দেই নাই। আর স্যার ইন্টারসেকশন ইন্টারসেপ্টের ম্যাথ করার নাই। একটা দেখাই দিলাম না, ওইটা করবা। স্যার ওইটার মধ্যে প্রবলেম আছে, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি, নাইলে করতাম না। কি প্রবলেম বলো? স্যার প্রবলেম তো অনেক বড় সমস্যা কেন। কত স্যার নম্বর 15 নাম্বার প্রবলেমটা একটু যদি দেখায় দিতেন, তারপর আরো আছে। 15 নম্বর যাচ্ছি, দাঁড়াও। ভাইয়া এই যে চিত্রগুলা কি, এটা তো বুঝি না কিছু। কিছু দিতে হবে না। ওকে। স্ক্রিন তো মনে হয় সাদা হয়ে গেছে, না স্ক্রিন দেখা যায়? না ভাইয়া। না। আচ্ছা ঠিক আছে, দেখা যায় মনে হয় এখন। 15 নম্বর বলো, 15 নম্বর। স্যার 15 নাম্বার ম্যাথটা বুঝি নাই, লাস্ট পার্টটুকু মানে ক্যালকুলেশনটাই বুঝি নাই। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন passes through the point 1 minus 2 and make intersection is the axis equal to equal to এখানে কি বলেছে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড দ্য ম্যাগনিটিউড। অপোজিট ইন সাইন। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছ তুমি, বাংলা কি বলো তো? বুঝি নাই তো স্যার। কেউ কি বুঝেছো? কেউ বুঝেছো কিনা? আচ্ছা, আমি ম্যাথের একটা থিওরি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু লিখে নাও তো, কয়েকটা প্রশ্ন বাসায় পড়ো, তারপর এটা বুঝাচ্ছি। বলেন স্যার স্যার বলেন। আমার কিন্তু ইন্টারসেপ্টে অনেকগুলা প্রবলেম আছে, ওগুলো সব সলভ করে দিবেন। একটা সলভ করলে বাকিগুলো পারবা নিজে নিজেই। প্রথম পারবো না স্যার, দেখবেন। প্রথম থিওরি হচ্ছে, প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা। 2 নম্বর প্রশ্ন, ফাঁকা সেট ও, এই যে এখানে, এখানে আরেকটা জিনিস লিখেছি, ফাঁকা সেট ও এটার মধ্যে পার্থক্য। সেকেন্ড ভাইয়া ব্র্যাকেট, ফাঁকা সেটও কি বলছেন? ফাঁকা সেট ও এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে 0, ফাঁকা আচ্ছা। সেট ও এটার মধ্যে পার্থক্য। মূলত অমূলদ সংখ্যার পার্থক্য। প্রশ্ন যারা লিখছো সুন্দর করে, এরা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। 3 নাম্বারটা কি ভাইয়া? মূলত অমূলদ সংখ্যার পার্থক্য। সমান্তর ধারা গুণোত্তর ধারার পার্থক্য। সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। এবার সংজ্ঞা, সেট, সাবসেট, মানে সেটের মধ্যে যে প্রকারভেদগুলো আছে সবগুলো সংজ্ঞা পড়তে হবে। সেটের যে প্রকারভেদ আছে, এই প্রকারভেদের সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা। তারপরে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য।
লেখা হয়েছে? জি ভাই। জি ভাইয়া। মূলত মূলতের পার্থক্য লিখেছো? হ্যাঁ। জি ভাইয়া। জি। তারপরে লগ কি? টেন ভিত্তিক ও ই ভিত্তিক লগের পার্থক্য। লগ কি তারপরে ভাইয়া? টেন ভিত্তিক ও ই ভিত্তিক লগের পার্থক্য। স্যার ভেন এম ডায়াগ্রাম। নাকি এন? টেন ভিত্তিক আর ই ভিত্তিক। টেন ভিত্তিক আর ই ভিত্তিক লগের পার্থক্য। ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি না ভাইয়া? হুম। জি। ভাইয়া এটা কি ছোট প্রশ্ন ভেন্টাইগ্রাম? সবই ছোট প্রশ্ন, বড় প্রশ্ন নাই, সবই 3 থেকে 5 মার্কের মধ্যেই। স্যার এগুলো খ এবং গ দুই পার্টের জন্যই পড়বো না? গ পাটে তেমন প্রশ্ন আসে না তোমাদের। গ পাটে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, আসে না। ক পাটে প্রশ্ন আসবে তোমাদের। কয়টা দিছি? হুম, 1 2 3 4 সাতটা। 5 6 7 8 9। আমার শুধু বেশি হয়। 8টা? জি ভাইয়া, হ্যাঁ আট ভাইয়া। নয়টা জি স্যার। এই 8টা প্রশ্ন পড়ে ফেলো। স্যার এগুলা থেকেই আসবে? ভাইয়া। আরো কয়টা বাড়াই দিব, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। জি ভাইয়া, ওকে এটা ভাইয়া স্যার। পিডিএফ রুট পিডিএফ এর মতো লিখে আমাদের দিয়েন, ভালো হবে এটা। হুম হুম হুম। ভাইয়া √3 একটি অমূলদ সংখ্যা, এটা কি বাংলায় অ্যান্সারটা লিখবো পুরোটা? তুমি কোন কলেজ? ন্যাশনাল। হুম। তাহলে বাংলা বাংলা। অ্যান্সার। ঠিক আছে। ভাইয়া ন্যাশনালের জন্য না একটা দিছিলেন সাজেশন? ন্যাশনালের জন্য ইউনিট। ওইখানে হ্যাঁ একটু ভাইয়া, বেশি ওই ছিল। একটা তো দিছিলেন, ওইটা ওই যে সেপ্টেম্বর গ্রুপে হ্যাঁ। দেখলাম। ওইখানে একটু বেশি ছিল, এখানে জাস্ট একটু শর্ট করে মানে ইম্পর্টেন্ট গুলো একটু বেশি বলে দিলাম। হ্যাঁ মানে বাক্স ওইগুলো পড়লে ভালো। ওইখানে অনেকগুলো দেয়া হয়েছে। ওইখানে আমি মোটামুটি ভাবে একটু এমন ভাবে সাজেশনটা করছি যাতে ওর বাইরে কোশ্চেন না আসে। তুমি যত প্রশ্নই কঠিন হোক না কেন, টিচার যতই কঠিন করুক প্রশ্ন, ইনশাল্লাহ ওর বাইরে, ওই সাজেশনের বাইরে আসবে না। আর এখন আমি একটু মার্ক করে দিলাম যে এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই আর কিছু না। বাট কেউ যদি রিস্ক ভাইয়া নিতে চায়, তাহলে ওই সাজেশন ফলো করতে হবে। ভাইয়া 7 কলেজের জন্য ওইরকম করে একটা দিলে ভালো হতো। 7 কলেজের একটা সাজেশন দেওয়া আছে, যেটা রিস্ক ফ্রি সাজেশন, যেখানে যেটা পড়লে সব কভার হয়ে যাবে। ভাইয়া ওটা কোথায় আছে আমি পাইনি এটা আসলে। এটা হচ্ছে, তুমি আমার ফেসবুক টাইমলাইনে যাও, একটু নিচের দিকে গেলে পেয়ে যাবা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। Okay. স্যার আমাদের 7 কলেজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য থিওরি বাংলায়ও তো অ্যান্সার করা যাবে তাই না? করা যাবে। আচ্ছা এখন আসো, এই 15 নম্বর অঙ্কের বাংলাটা বলতে পারবা কিনা? স্যার পারবে না কেউ, আপনি বলে দেন, আমার আরো প্রবলেম আছে। আচ্ছা এখানে বলছে যে যে সরল রেখাটি 1 এবং -2 বিন্দুর মধ্য দিয়ে যায়, আবার বলছে যেই সরল রেখাটি 1 এবং -2 বিন্দুর মধ্য দিয়ে যায়, যেটার দুটি অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান কিন্তু বিপরীত চিহ্ন ছেদ করে, সেই সরল রেখাটি চিহ্নিত কর। মানে একটু জটিল ভাবে দিয়েছে আর কি, একটু কঠিন ভাবে দিয়েছে। এখন এইখানে বলতেছে যে এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটা 1 এবং -2 বিন্দু দিয়ে যায়, যার দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, কিন্তু এই অক্ষ দুইটা
বিপরীত চিহ্ন সৃষ্টি করে। আচ্ছা, বিপরীত চিহ্ন সৃষ্টি করে মানে বুঝাচ্ছি, এই যে অপোজিট কথা বলা আছে না, অপোজিট ইন সাইন, অপোজিট সাইন বলতে বোঝাচ্ছি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন এই যে লিখেছে ফ্রম দ্য কন্ডিশন এ সমান সমান মাইনাস বি। মাইনাস বি কেন দিছে? কারণ এ সমান সমান বি লিখতে পারবে না। অপোজিট সাইন মানে হচ্ছে একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে, তাহলে এ যদি প্লাস হয় তাহলে বিটা মাইনাস হবে, এই জন্য লিখেছে এ সমান সমান মাইনাস বি। ফ্রম দ্য কন্ডিশন শর্ত অনুসারে এ সমান সমান মাইনাস বি, অপোজিট সাইন বোঝাচ্ছে। লেট দ্য ইকুয়েশন, আর এই সূত্রটা মুখস্থ করতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস ওয়ান। এটা হচ্ছে সমীকরণ বের করার একটা সূত্র। যখন ইন্টারসেপশন থাকবে তখন সমীকরণ বের করার একটা সূত্র হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান। এখন এই জায়গায় তুমি এক্স এর জায়গায় ওয়ান বসাইতে পারবা, আর ওয়াই এর জায়গায় -2 বসাইতে পারবা। তো দেখো আমরা নিচে বসাইছি, এক্স এর জায়গায় হচ্ছে ওয়ান আর ওয়াই এর জায়গায় হচ্ছে -2। বসানোর পরে এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা একটা এর মান বের করেছি। এখান থেকে আমরা কি বের করেছি? একটা এর মান আর একটা বি এর মান। একটা এ এবং একটা বি এর মান বসাইছি। বি, তাহলে এর মান হচ্ছে 3, বির মান -3। দেন এবার ওই সমীকরণে এর জায়গায় এর মানটা বসাও আর বি এর জায়গায় বি এর মানটা বসাও, তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে অঙ্ক ছোট, শুধু একটু ঠান্ডা মাথায়। তাহলে তোমাকে একটা সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে? মূল কাজ হচ্ছে ভাইয়া একটা সমীকরণ বের করব, এবং যেই সমীকরণটা 1 - 2 বিন্দু দিয়ে যায় এবং যেটা অপোজিট সাইন নির্দেশ করে, যেটা অপোজিট সাইন নির্দেশ করে। তাহলে আগে আমাকে অপোজিট সাইনের চিহ্নটা আমি দেখাইলাম, এরপরে কি করলাম, এই সমীকরণ বের করার যখন ইন্টারসেপ্ট থাকবে তখন এই সমীকরণ বের করার সূত্রটা লিখতে হবে। কারণ সমীকরণ বের করার সূত্র আরো আছে, ইন্টারসেপ্ট থাকলে এই সূত্রটা লিখবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান ওয়ান। দেন এখানে এক্স আর ওয়াই এর মান বসাবো, মান বসায় একটা বি এর মান একটা এর মান বের করে নিব। দেন এই মানটা আমি আবার এই এ আর বি এর জায়গায় বসায় সমীকরণটা বের করে ফেলবো। বুঝতে পারছো? ভাইয়া মান বসানোর পরে নিচে দুইটা আবার বি হয়ে গেল কেন সূত্রটাতে? মান বসানোর পরে বলো ভাইয়া। মান এ বসানোর ইকুয়াল পরে মাইনাস বি। মাইনাস এর বি মান মাইনাস বি। বসাইছি কোন লাইনে বলো? ভাইয়া, ওই দ্বিতীয় লাইনে আপনি যে এর জায়গায় -বি বসাইছেন না, ওইটা এর মানটা বসাইছেন, ওইটা জিজ্ঞেস করছে আর কি। ও হ্যাঁ, ওখানে মান বসাইছি। স্যার, ইন্টারসেপ্ট, ইন্টারসেকশন আর ইন্টারসেপশন তিনোটা কি একই কথা? একই জিনিস। তিনোটা যদি মানে তিনোটার মধ্যে যে কোনো একটা যদি বের করতে বলে আমরা এই এই সূত্রটাই অ্যাপ্লাই এইটুকু দিয়ে করবো, এই যে করবো। এক্স বাই হ্যাঁ, এ। ইন্টারসেপশন এটা হচ্ছে নাউন, মানে একটা নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, বাট জিনিস একই। স্যার তাহলে, আচ্ছা স্যার, এটার মতোই আরেকটা ম্যাথ আছে পিডিএফ এ, প্রবলেম 53 নম্বর, কিন্তু ওইটাতে না বি ইকুয়াল -এ দিয়ে করছে। আমরা যদি এই মেথডেই করি এ এই ইকুয়াল মেথডে করো। -বি দিয়ে, তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই মেথডেই করো, এই একটা মেথডই শেখো। হুম, যেই লাল তারপর সেই স্যার কদু। প্রবলেম 30 নম্বরে হচ্ছে বলছে স্লোপও বের করতে, ইন্টারসেপ্টও বের করতে, কিন্তু ওখানে স্লোপ ঠিকই বের করছে, ইন্টারসেপ্টটা আর এই যে এই সূত্রটা দিয়ে বের করে নাই। তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করবো। ও এটা অর্ধেক করে রাখছে, হ্যাঁ, বাকি অর্ধেক কমপ্লিট করবা। তারপর স্যার প্রবলেম, প্রবলেম 12, স্যার প্রবলেম, না প্রবলেম 12 না স্যার, যখন আমাদেরকে বলবে যে ইন্টারসেপ্ট বের করতে, তখন হচ্ছে আমরা খালি মানে, স্যার প্রবলেম 12-তে যান, তাইলে বুঝবেন না, বুঝবেন না। আচ্ছা, 12তে যাচ্ছি। বলো। স্যার এখানে বলছে ইন্টারসেকশন বের করতে, এর আগেরটা ইন্টারসেকশন বের করতে, এর আগেরটা তো বলছিল হচ্ছে ইকুয়েশনও বের করতে, এখানে বলছে ইন্টারসেকশনও বের করতে। তো অ্যান্সারে হচ্ছে, অ্যান্সারে একদম লাস্ট পার্টটুকু, ওই পার্টটুকুটা যদি একটু বুঝাই দিতেন, এই যে একদম লাস্ট পার্টটুকু, এইটা কিভাবে ক্যালকুলেশন করছে। আচ্ছা দেখো, ওই আমরা একটু আগে একটা সূত্র শিখেছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, মনে আছে, সমান সমান ওয়ান।
জি স্যার। বলেছিলাম যখন ইন্টারসেপশন থাকবে তখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এখন আমি আমার এইখানে মান বের করা হয়েছে, কিন্তু ইন্টারসেকশনে যে ইকুয়েশন বের করতে হবে, ওই ইকুয়েশনটা দেখতে এটার মতো বানাইতে হবে। অর্থাৎ সমান চিহ্ন ডান পাশে ওয়ান বানাইতে হবে তোমাকে সবসময়, সমান চিহ্ন ডান পাশে ওয়ান বানাইতে হবে, এটা হলো সূত্র। এখন আমার তো সমীকরণ বের হয়েছে এইটা 5y + 13x সমান সমান 14। এখন লাস্টে তো 14 রাখা যাবে না, ওয়ান বানাইতে হবে। তো ওয়ান কেমনে বানাবো? তার ওয়ান বানাইতে গেলে এই 14কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, তা ইচ্ছা মতো তো আর ভাগ করা যাবে না। তাহলে ভাগ করতে গেলে এই বাম পাশেও ভাগ করতে হবে, ডান পাশেও ভাগ করতে হবে, সবাইরে ভাগ করতে হবে 14 দিয়ে। তো আমি কি করছি, বাম পাশেও সবাইরে 14 দিয়ে ভাগ করছি, ডান পাশেও 14 দিয়ে ভাগ করছি। এখন প্রশ্ন, ভাইয়া 14 দিয়েই কেন ভাগ করতে হবে? কারণ ডান পাশে তো ওয়ান বানাইতে হবে, ওয়ান বানাইতে গেলে ডান পাশে যেই সংখ্যা থাকবে ওইটা ওই সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে আমার ওয়ান হয়ে যাবে। তাহলে ডান পাশে ওয়ান বানাইছি, বানানোর পরে আমার ওইখানে যে এ আর বি এর মান থাকে না, এই এ আর বি এর মানটা আমি লিখে দিচ্ছি 14/5 আর 14/13। স্যার এখানে হচ্ছে ওয়াই এর মানটা আগে রাখতে হবে, এক্স এর মানটা পরে রাখতে হবে, এমন তো কিছু না, না তাই না? না আমরা না, তো যে এমন কোনো আগে রাখতে পারি। এমন কোনো রুলস নাই, কোনো সমস্যা নেই। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে 31 নাম্বারে, ওইটা একটু 31, ডিফারেন্ট অঙ্ক। আজকে স্যার শেষ। 31, বলো 31। স্যার এটার একদম লাস্ট ক্যালকুলেশনে এটার মতো পিডিএফ এ আরো একটা ম্যাথ আছে, ওইটা বুঝছি, কিন্তু এটার লাস্ট ক্যালকুলেশন আমাদেরকে বলছে ইকুয়েশন বের করতে। তো হুম, ইকুয়েশনটা সূত্রে এ বি এর মান বসাই দিলেই হবে, নাকি আমরা ইকুয়েশনটাও বের করব একদম পুরা পারফেক্ট প্রপার ইকুয়েশন? ইকুয়েশন বের করে দেখাবা। স্যার এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে না, ওগুলো না ভুল, তাইলে আমি ঠিক মতো তুমি ইকুয়েশনটা ঠিক বের করে 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 নিলেই দিবা। তো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা তো শর্টকাটে করে, বুঝছো না, বইয়ে তো মানে এরা যত শর্টকাটে বের করা যায় এরা করে, তুমি তোমার মতো করে সুন্দর করে ইকুয়েশন বের করে দিবা। আর লাস্ট লাস্ট স্যার 54 নাম্বার, তারপর আর আপনাকে জানাবো না। 54, না যতক্ষণ পর্যন্ত আমি অ্যাভেলেবল সবসময়। আচ্ছা বলো 54 নম্বরে কি প্রবলেম? এটা কিভাবে করছে বুঝি নাই। এটা বুঝো নাই? আচ্ছা, আহ এইখানে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে তোমাকে যদি কেউ বলে স্লপ বের করো, তুমি তো পারবা। -x এর পারবো। সহগ ডিভাইডেড ডিভাইডেড ওয়াই এর সহগ পারবো না? -x এর সহগ হচ্ছে 5, আর ওয়াই এর সহগ হচ্ছে -2। মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে 5/2 হয়, তাই তো? এটা না স্লপ? স্যার এখানে তো পারপেন্ডিকুলার বলছে, তো এখানে আমরা সহগটা চেঞ্জ করব না? এখানে কি বলেছে, পারপেন্ডিকুলার? জি স্যার এটা স্যার। যদি পারপেন্ডিকুলারের ইকুয়েশনের মতো করে আমরা চেঞ্জ করে -3 আর 1 এটাকে এক্স ওয়াই এর মান ধরে করি তাহলে হবে। আমি বলি এখানে আমাকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট পারপেন্ড। এখানে আমাকে একটা সমীকরণের মতো করে আর একটা সমীকরণ বানাইতে হবে, এই জিনিসটা বলে নাই, আমাকে বলেছে যে দুইটা সমীকরণ লম্ব হবে কিনা। আমি এই বিন্দু দিয়ে একটা সমীকরণ বের করব, এই দুইটা সমীকরণ লম্ব হবে কিনা। তো লম্ব হওয়ার একটা সূত্র আছে, এটা একটু মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে m1 × m2 সমান সমান -1। যদি দুইটা স্লব গুণ করলে -1 হয়, তাহলে আমরা বলতে পারবো একটি সমীকরণ আরেকটি, মানে একটি সরল রেখা আরেকটি সরল রেখার উপরে লম্ব হবে। এটা হচ্ছে লম্ব হবে কিনা এইটা বের করার একটা সূত্র। লম্ব হবে কিনা এটা বের করার একটা সূত্র, m1 m2 সমান সমান -1, এটা বের করার একটা সূত্র। তো আমরা এখানে দেখো এই যে সূত্রটা লিখেছি m1 m2 সমান সমান -1। তো প্রথমে আমরা m1 বের করে নিয়েছি স্লপ, পরবর্তীতে m2 বের করেছি স্লপ। M2 টা কিভাবে বের করছে? উম, আর স্যার আচ্ছা, আমরা কোয়েশ্চেন দেখে কিভাবে বুঝলাম যে এখানে সহগটা চেঞ্জ করতে হবে না? ও না, সহগ চেঞ্জ করতে হবে না সেটা বলি না, এটা তো শর্টকাটে করছে। তুমি যদি লং প্রসেসে করো, আমরা যেভাবে শিখেছি যে ভাইয়া আমার একটা পারপেন্ডিকুলার করতে গেলে আমার একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাকে আর একটা সমীকরণ বের করতে হবে এটার মতো করে। তার মানে আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে 2x
না, ওই যে সহগ চেঞ্জ করে না আমরা একটা সমীকরণ করলাম, অঙ্ক মনে আছে? যে এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, মাঝখানে মাইনাস চিহ্ন, মনে আছে না? আমি যদি ওই স্টাইলে বের জি করতে চাই স্যার, তাহলে তাহলে এটা হওয়ার তাহলে কথা। তাহলে ওইখান থেকে আমি M2 বের করতে পারবো, তাই না? কিভাবে বের করতে পারবো M2? আচ্ছা, সমীকরণটা তো বের করতে পারবো, সমীকরণটা বের করতে পারবো না? জি স্যার, তখন সমীকরণটা 2x + 5y হবে না? তাহলে 2x + 5y যদি হয়, যে 2x + 5y +8 সমান সমান 0, এই তো? প্লাস k সমান সমান 0 না স্যার? তাহলে তখন তখন আমার আমার এখান থেকে স্লপ বের করবো কি করে, +k সমান সমান 0, তখন আমার এখান থেকে ইয়ে বের করবো কিভাবে, স্লপ বের করবো কিভাবে? -x এর সহগ তাহলে ডিভাইডেড বাই মাইনাস y এর সহগ। -2/5, -2/5 এটাই তো বের হবে। হ্যাঁ। তাহলে ওরা এখানে সেটাই বের করেছে, ওরা ওরা অবশ্য উল্টা করে লিখেছে, মাইনাস ঠিকই দিয়েছে কিন্তু 5/2 দিয়েছে। আচ্ছা, তার মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওটা দিয়ে M1 বের করতে হবে, তারপর সহগ চেঞ্জ করে M2 বের করতে হবে, হুম। তারপরে লাস্টের ক্যালকুলেশন এটা কি করছে? আচ্ছা, আবার আরেকটা নিয়মেও করা যায়। আরেকটা নিয়মে যদি করতে চাই সেটা হলো, দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে বলি। আমার এখানে বের করতে হবে একটা সমীকরণ। কি বের করতে হবে? সমীকরণ। তাহলে আমি যদি একটা সমীকরণ বের করতে চাই, আগে দেখবো যে আমার অঙ্কে কি দেওয়া আছে। আমি একটা সমীকরণ বের করতে চাচ্ছি, আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে একটা সমীকরণ এবং একটা বিন্দু। তাহলে এটা ডিরেক্ট একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো y - y1 সমান সমান m × x - x1। এটা হলো সূত্র। y - y1 সমান সমান m × x - x1। এটা হলো সূত্র। কিসের সূত্র? যখন একটা সমীকরণ এবং একটা বিন্দু দেওয়া থাকবে, তখন অপর একটি সমীকরণ বের করার সূত্র। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুর প্রথম মানটা এক্স আর পরের মানটা ওয়াই। এখানে তো আর দুইটা বিন্দু দেওয়া নাই। তাহলে প্রথমটা হলো x1, পরেরটা হলো y1। এখানে x2 y2 নাই, শুধুমাত্র x1 y1 আছে, x2 y2 নাই। আচ্ছা, না থাক। আমার যে সমীকরণ, এই সমীকরণ হচ্ছে y এর কোনো মান নাই, কিন্তু y1 এর মান তো দেওয়া আছে। x এর কোনো মান নাই, কিন্তু x1 এর মান তো দেওয়া আছে। আর m এর মান আমরা বের করে নিছি না, m এর মান 5/2। m এর মান আমরা বের করে নিছি না 5/2। তুমি চাইলে জাস্ট এখানে মান বসে ক্যালকুলেশন করে সমীকরণটা বের করে দিতে পারো। কিন্তু স্যার এখানে আমরা সহগ কেন চেঞ্জ করি নাই? এখানে আমি তো আর একটা সমীকরণ বানাই নাই। কেন বানাই নাই? কারণ পারপেন্ডিকুলার বলছে না। চাইলে আমি ভাইয়া চাইলে ওইভাবে ভাইয়া করতে পারি, এখানে আর একটা নিয়মে সলভ করেছে, মানে একই অঙ্ক তো অনেকভাবে সলভ করা যায়। তুমি চাইলে আর একটা সমীকরণ বের করে সহগ চেঞ্জ করে তারপরে আর একটা কে ধরে তারপরে বের করতে পারো, একটা নিয়ম। এরা আর একটা নিয়মে ভাইয়া আর একটা সূত্র দিয়ে সলভ করেছে। হুম, ভাইয়া আপনারা দুজনে মিলে সব ভুলাই দিছেন আমাদের সবার। ভাইয়া প্রবলেম নাম্বার 11-তে এরকম একটা অঙ্ক ছিল, যেখানে বিন্দু দেওয়া ছিল আর স্লপ দেওয়া ছিল। তো ওইটা হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে করছি। এই অঙ্ক থেকে আমরা আগে সমীকরণ থেকে স্লপ বের করে তারপর ওই সূত্রটা অ্যাপ্লাই করব। করতে পারি, করতে পারি একই রকম। এই যে এখানেও এখানেও তোমাকে একটা ইকুয়েশন বের করতে বলেছে। তাহলে আমার এই যে বলেছিলাম যে যদি অঙ্কের মধ্যে
একটা স্লপ দেওয়া থাকে, এই স্লপ না সরি, এই যে অঙ্কের মধ্যে যদি একটা বিন্দু দেওয়া থাকে আর আমাকে যদি একটা সমীকরণ বের করতে বলে, তাহলে আমি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এই মানে সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই ভাইয়া করতে পারি। যদি, ভাইয়া এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি আমাদের একটা বিন্দু আর একটা সমীকরণ অথবা স্লপ দেওয়া থাকে, আমরা আগে স্লপ হ্যাঁ, বানিয়ে তারপর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করতে পারি, রাইট। স্যার এই 11 নাম্বারটা আবার আমি ওই যে আমাদের আরেকটা যেটা ছিল ওই সূত্র, দিনটা করতে পারবো। না দেখো, হ্যাঁ দেখো আমাকে আরেকটা অঙ্কে স্লপ থাকতেই হবে, স্লপ না থাকলে তো আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। আমার অঙ্কে স্লপ থাকতেই হবে, আবার একটা বিন্দুও থাকতে হবে, না হলে আমি x1 আর y1 কোথায় পাবো? তাইলে বিন্দুও থাকতে হবে, স্লপও থাকতে হবে। এখন তুমি যে অঙ্কটা বলেছো ওই অঙ্কে স্লপ নাই, কিন্তু আমি স্লপ বের করতে পারবো, কারণ আমার একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ দিয়ে আমি স্লপটা বের করে নিতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা, এটা জাস্ট মুখে বলে দেন, হুম। অরিজিনের ম্যাথ থাকলে আমরা y=mx এই সূত্রটা দিয়েই করব না, যেই হুম হুম ম্যাথই হুম। থাকুক অরিজিনের? হ্যাঁ, ওই সূত্র দিয়ে করবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক চালাইছি। ওকে, ভাইয়া নো লাস্টটা প্রবলেম। বুঝে নেই, একটু আবার বলে ভালো হতো। কোনটা ভাইয়া বলো? ওই যে অরিজিনালটা যেটা বলা হয়েছিল এটা আমি আসলে বুঝে নেই, উপর দিয়ে গেছে মাথায়। আচ্ছা, অরিজিনের অঙ্ক তুমি কি করেছো একটাও? ভাইয়া অরিজিনে হচ্ছে মানে একটা বিন্দু দেয়া থাকে, আরেকটা হচ্ছে জিরো জিরো ধরে বইয়ে করা হয়েছে, ওইটা কি ওইভাবে হ্যাঁ, করা অরিজিন, যাবে? অরিজিন তুমি যদি চাও, আমাদের আমাদের এখানেও 0 0 ধরে করা আছে, আমি দেখাচ্ছি তোমাকে অরিজিনের অঙ্ক। অরিজিন, দাঁড়াও, এখানে আছে। অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুকে তুমি যদি চাও 0 0 ধরে করতে পারো। এই যে দেখো অরিজিন, 312 में आ गया। অরিজিনের অঙ্ক মূল বিন্দু 0 0 ধরে করা যায়। এখানে মনে হয় কোথায় যেন করেছে, এখানে অরিজিনের বেশি অঙ্ক নাই, তুমি বইয়েই পাবা অরিজিনের অঙ্ক। তুমি কি ন্যাশনালে? না ভাইয়া, 7 কলেজ। ন্যাশনালে বেশি ইম্পর্টেন্ট আর কি অরিজিন। ওদের ওই যে ছোট ছোট অঙ্ক দেখাইলাম না প্রথমে, ওই অঙ্কের মধ্যে মাঝে মাঝে অরিজিন দিয়ে দেয়, ওই যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ওই জায়গাগুলোতে। আর ভাইয়া আপনার টাইম লাইনে হচ্ছে 7 কলেজের কোনো ইয়া পাওয়া যায় না ভাই, সেকেন্ড হচ্ছে সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ারের গুলা দেখেছি আমি থিওরি, সাজেশন, হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, ইয়ারের গুলো পাইনি। সাজেশন পাবা, একটু নিচের দিকে যাইতে হবে সেক্ষেত্রে তোমাকে, হ্যাঁ। ভাই হচ্ছে ন্যাশনালের গুলা দেয়া আছে অনেকগুলা, ফার্স্ট ইয়ারের সেকেন্ড ওকে, ইয়ারের, সেভেন আর কলেজেরটা কারণ হচ্ছে। তাহলে, সেভেন কলেজেরটা আগামীকাল আমি পোস্ট করে দিব, যাও, হ্যাঁ, সব ডিপার্টমেন্টেরটা আগামীকাল পোস্ট করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাইয়া স্যার, ইন্ডিসিসের জন্য এই স্যার সূত্র এই হয় পিডিএফ এর 51 52 এগুলা কি স্কিপ করব নাকি করতে হবে? একবার করে রিভিশন দিয়ে যাও, চোখ বুলায় যাও, একদম স্কিপ করো না। স্যার ওই ম্যাথ গুলা বুঝি নাই আর কি, একদম অন্যরকম। এখন মনে করো যে এরকম বইয়ের মধ্যে খুঁজলে দেখবা অনেক ধরনের অন্য রকমের ম্যাথ আছে, কিন্তু একবার যেগুলো বোর্ডে আসছে অ্যাটলিস্ট চোখ বুলায় যাও, বা লেকচার শিটে আছে অ্যাটলিস্ট চোখ বুলায় যাও। কিন্তু যেগুলো মার্ক করে দিছি ওগুলো আর বাদ দিও না, ওগুলো মাস্ট করে যেতেই হবে। ঠিক আর আছে? ভাইয়া এই ভাইয়া যে শীতের বাইরে অন্য কোনো নিয়মের ম্যাথ কি করা দরকার আছে? না, আমি যতগুলো দরকার তোমার শীটের মধ্যে সেগুলো ফোকাস করেছি, শীট করলে ইনশাল্লাহ হয়ে যাবে, শীট সেভাবেই তৈরি করা। ভাইয়া হ্যালো ভাইয়া। এইভাবে প্রতিদিন একটা করে ম্যারাথন ক্লাস নিয়ে আমাদের পুরো বই শেষ করে দেন। যারা পরীক্ষার্থী তাদের জন্য চেষ্টা করছি। সোহান, শাওন না, শাওন শেখ, তুমি কি হুম, পরীক্ষার্থী? জি ভাইয়া। হ্যাঁ, আমি চেষ্টা করছি তোমাদের নেওয়ার জন্য। মোটামুটি তোমরা একটু সহযোগিতা করলেই হবে। বলো, আর কি যেন প্রশ্ন করবা? ভাইয়া স্যার স্যার নেক্সট এই ব্যাচ কোয়াড্রেটিক ক্লাসটা কবে কবে হবে? হবে? নেক্সট দিন নিব কোয়াড্রেটিক। কবে হবে স্যার? স্যার আইবি পরীক্ষার অন্তত 2 দিন আগে নিয়েন, কারণ ওইটাও পড়তে হবে তো। আইবি কবে পরীক্ষা? 12 তারিখে স্যার। কাল ওকে, পরশুর মধ্যে যদি নিয়ে নিতেন ক্লাসটা তাইলে ভালো হইতো। 12 তারিখের আগেই নিয়ে নিব, সমস্যা নাই, এর আগেই নিয়ে নিব। ভাইয়া বলো। ইন্ডিসিসের যেমন সূত্র হয় লগারিদমের কি সূত্র নাই? লগারিদমের সূত্র খুবই কম, ইন্ডিসেসের সূত্র বেশি, লগারিদমের সূত্র খুবই কম। অঙ্ক করার সময় দেখবা যে ইন্ডিসেসের ওই সূত্র লগের মধ্যে চলে আসতেছে, আর লগারিদমে এক্সট্রা কয়েকটা সূত্র আসে, এই। স্যার আইবি এক্সাম কিন্তু 12 তারিখে, 13 তারিখে না।
12 তারিখ। ওকে ওকে, নো প্রবলেম, আমি এর আগেই চেষ্টা করব নিয়ে ফেলার, কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। নিয়ে নিবো ইনশাল্লাহ, ঠিক আছে। বাসায় প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, শেষ পর্যন্ত কারা কারা আছো একটু কমেন্টস করে দেখাও তো, শেষ পর্যন্ত কারা কারা আছো একটু দেখতে চাই, লাস্ট মোমেন্টে কারা কারা আছো। ফেসবুক পেজে একটু কমেন্টস করে দেই। আচ্ছা, কমেন্টস একটু পড়ে আসি লাস্ট মোমেন্টে। রুহুল বলেছে ক্লাস কি রেকর্ড থাকবে? রুহুল, রেকর্ড থাকবে ক্লাসটা, হ্যাঁ। আয়শা বলেছে বান্ধবীরা জিজ্ঞেস করছে কিছু বুঝছস কিনা, যারা পরে জয়েন করেছে তাদের তো না বোঝার কথা, কারণ আমরা প্রথম থেকে বেসিক সূত্র টুত্র দিয়ে করেছি। তো যদি মিস করে ফেলো তাহলে রেকর্ড ভিডিও একটু দেখে নিও, ঠিক আছে। সাগর জিজ্ঞেস করেছে রেকর্ড থাকবে কিনা, রেকর্ড থাকবে অবশ্যই ভাইয়া। শুভ জিজ্ঞেস করেছে। আচ্ছা, শুভ। এরপরে সাখাওয়াত হোসেন বলছে সারা লাইভে আসবে না। না, এটা আমার দায়িত্ব। স্টুডেন্টরা প্রশ্ন করবে, সেগুলো সলভ করতে হবে, তাহলেই তো রেজাল্ট ভালো করতে পারবে, তাই না? আর একজনের প্রবলেম সলভ করতে গেলে কিন্তু অন্য জনেরও প্রবলেম সলভ হয়ে যায়। ধরো অনেকেরই প্রশ্ন আছে কিন্তু দেখা যাচ্ছে যে সে প্র্যাকটিস করে নাই, তার প্রশ্নগুলো বের হচ্ছে না, তাহলে একজন যখন প্রবলেম প্রবলেম জিজ্ঞাসা করে তখন কিন্তু তারও সলভ হয়ে যায়। বিষয়টা এরকম। ধরো তুমি বের করে রাখো নাই তোমার কি কি প্রবলেম, কিন্তু পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবা তখন দেখবা যে প্রবলেমগুলো বের হচ্ছে। তখন যদি তুমি এই রেকর্ড ভিডিওটা দেখো তাহলে দেখবা যে প্রায় 90% কোশ্চেন এই এই এর মধ্যে তোমার সলভ হয়ে যাচ্ছে, কারণ ও করেছে, ওর প্রবলেম বের হয়েছে। তুমি যখন করতে যাবা তোমারও এরকম প্রবলেম গুলো আসবে, ঠিক আছে। ওকে। ওকে, আফরা বলছে যে আছি, রোজা আছে, তানজিলা শেষ পর্যন্ত আছে, সাখাওয়াত আছে, এরপরে হচ্ছে হিমিকা আক্তার শেষ পর্যন্ত আছে আমাদের সাথে। উম, আচ্ছা, রোজা রোজা কমেন্টস করেছে যে আজকে ক্লাসটা অনেক হেল্পফুল ছিল। ঠিক আছে। এরপরে আয়েশা বলছে যে আমাদের কমেন্টস দেখলেন না। এই দেখি না, এটা কথা হলো? তোমাদের কমেন্টস দেখি না, আমি সবার কমেন্টস পড়ি, এবং যারা নিয়মিত ক্লাস করে এদের নামও মুখস্থ আমার। এরপরে লুবনা বলছে যে এটা তো সলভ ক্লাস হয়ে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমি চ্যাপ্টার করানোর পরে আধা ঘন্টা সময় রাখবো সলভ ক্লাস নেওয়ার জন্য, মানে সলভ করার জন্য, সেভাবেই নিয়েছি আর কি, যে লাস্টে আধা ঘন্টা সলভ সময় রাখবো, আমি শুরুতেই বলে দিয়েছিলাম, হ্যাঁ। এরপরে রূপম আছে। আচ্ছা, এরপরে শৈলী, শকুন্তলা জুমে জয়েন হতে পারো না, আচ্ছা ঠিক আছে, আমাকে নক করেও বলে দিব কেমনে জয়েন করবা। শুভ আছে। এরপরে আমিন আছে, মোহাম্মদ আমিন হোসেন, শাওন আছে। এরপরে অনামিকা আছে শেষ পর্যন্ত। রাব্বি বলেছে পিডিএফ কোথায় পাবো? রাব্বি ওই যে রোজা পিডিএফ আপলোড করে দেবে বিবিএ ভিশন অফিসিয়াল গ্রুপ, এই ফেসবুক গ্রুপে আপলোড করে দিবে, ওখান থেকে পেয়ে যাবা, হ্যাঁ। আম, এরপরে হচ্ছে ইমা আক্তার, রাত। রাত, তুমি তো রাতেই থাকবা, এটাই স্বাভাবিক, তুমি আছো, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আফরা বলেছে বিজনেস ম্যাথের থিওরি সাজেশন দিয়ে একটু আগে না থিওরি গুলো বলে দিলাম কি কি প্রশ্ন করতে হবে। বুশরা বেগম আছে আমাদের সাথে। এরপরে নাজমুল, নাজমুল আছে। ইকবাল খান, তানজিলা বলেছে পিডিএফ, হ্যাঁ পিডিএফ ওইটাই, ওইটা করলেই হবে। এরপরে জেনিফা বলছে যে 54 না, আচ্ছা পিডিএফ তো বন্ধ করে দিছি। আম, আচ্ছা, বাসায় অঙ্ক করতে গেলে প্রবলেম হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, ঠিক আছে। পিডিএফটা কোথায় পাবো বলে দিয়েছি। এরপরে মিম আছে আমাদের সাথে, মিম। ওকে। ঈশিতা আছে। ঈশিতার কি মন খারাপ? সাদিয়া আছে আমাদের সাথে, লুবনা আছে, রাকিব আছে, আফরা, এরপর হচ্ছে সারিকা। সারিকা ঈশিতা না, আচ্ছা ঠিক আছে। স্বাগত, রেকর্ড থাকবে, ওকে, সবার পড়েছি। বাবুল আছে আমাদের সাথে, শাওন আছে, থ্যাংক ইউ, ওকে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, অনামিকা আছে, রাকিব হোসেন আছে, সবাই আছে আমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা শেয়ার করেছো তাদেরকে ধন্যবাদ, যারা শেয়ার করনি একটু করে দিও, করে দিলে আমি খুশি হই। চেক করে দেখি কারা কারা শেয়ার করলো। আম, ঠিক আছে, আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাস হয়তো বা কালকে নিতে পারবো না, কারণ কালকে অন্য শিডিউল আছে। হয়তো চেষ্টা করবো আমি পরশুদিন নেওয়ার জন্য, পরশুদিন বা তার পরের দিন নেওয়ার জন্য। আমি পোস্ট করে বলে দিব, কারণ আমি পোস্ট করি 4 নাম্বার ক্লাস, নেক্সট ক্লাসটা নিব 5 নাম্বার, অবশ্যই আমি পোস্ট করে বলে দিব, তোমরা একটু পোস্ট খেয়াল করো, ঠিক আছে। ওকে। আইবি সাজেশন চেয়েছো, আইবি সাজেশন অনেক আগেই দেওয়া হয়েছে গ্রুপে, যেটা ওইটাই পড়তে হবে, ঠিক আছে, নতুন করে আর কোনো সাজেশন দিচ্ছি না। তো
তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।